ক্লিনিক্যাল ব্যাচ, যেটা হচ্ছে জানুয়ারি 2027-এর জন্য আমাদের নতুন ক্লিনিক্যাল ব্যাচ, যেটা বরাবরের মতোই চলে। তার আজকে ওরিয়েন্টেশন বা ফার্স্ট ক্লাস বলেন বা হোয়াট এভার ইট ইজ, যে আমাদের একটা পরিচিতি, সেখানে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার বাপ্পি। আম, আমি পাশ করেছি, এফসিপিএস পাশ করেছি 2018 জুলাই। জুলাই পাশ করার পরের থেকেই যদি বলি, একটা ব্যাচও আমি রান করি, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ব্যাচ। এটা আমি জুলাই 18-র পরের থেকেই এই ব্যাচটা চলে। এরপরে 19 জানুয়ারি থেকে আজকে 26 জুলাই পর্যন্ত এই ব্যাচ চলেছে, 27শে জানুয়ারিতেও চলবে ক্লিনিক্যাল ব্যাচ। আমি প্রথমে আসলে আমার ক্লাসটা নেয়াই শুরু করি ক্লিনিক্যাল ব্যাচ দিয়ে। আমার ক্লিনিক্যাল ব্যাচে আমার ফার্স্ট ক্লাস, মানে আহ, যেগুলো হচ্ছে পরীক্ষার কিছু ক্লাস ছাড়া, এরপরে ব্যাচ হিসেবে ক্লাসটা শুরুই হয় হচ্ছে আমার ক্লিনিক্যাল ব্যাচ দিয়ে, এবং সেটা 18 জুলাইয়ের পরে 19 জানুয়ারি থেকে এই ক্লিনিক্যাল ব্যাচ চলে। পরবর্তীতে ক্লিনিক্যাল ব্যাচের আসলে তো আগে আমাদের অফলাইন ছিল, অনলাইন ছিল না। তো অফলাইনে যখন আমাদের থাকতো তখন আহ, একটা স্টুডেন্ট লিমিটেশনস ছিল, তারপরে ডিউরেশনের একটা ব্যাপার ছিল। তো আমি আসলে অন্য কোনো কিছুতে খুব বেশি এঙ্গেজ হতেও পারি নাই বা টাইম পেতাম না, আমার ক্লিনিক্যাল ব্যাচই চলতো। পরবর্তীতে যখন অনলাইনের যুগ আসলো, করোনা আসলো, তারপরে হচ্ছে ক্লাস, মানে একটার ক্লাস দিয়ে আমরা সবাইকে কভার করতে পারছি। ওই সময় আমাদের কিছু রিটেনের ইনভলভমেন্ট আসলো, আমি রিটেনের কিছু ক্লাস নিলাম, এক্সাম ব্যাচের ক্লাস নিলাম। কিন্তু এরপরে আবার হচ্ছে র্যাপিডের আসলো, কারণ হচ্ছে এসএকিউর নতুন করে আপনাদের ইনভলভ হলো, সেজন্য এসএকিউর ক্লাস আসলো। এইভাবে আস্তে আস্তে আমার মানে ক্লাসগুলোতে ইনভলভ হওয়া। তবে আমার মেইন, যদি বলি কোনো ক্লাস যেটাতে আমি খুব আনন্দের সাথে নিই, বা হচ্ছে আমি আমার মতো করে একটা ক্লাস নিই, যেখানে হচ্ছে আমার মানে আমার পুরোটাই আমার ইনফরমেশন থাকবে এবং এটা টোটাল কন্ট্রোল আমার, এখানে সবকিছু আমিই করব, এরকম যদি কোনো কমফোর্ট জোন দিয়ে যে ক্লাসগুলো আমি নিই, সেটা হচ্ছে এই ক্লিনিক্যাল ব্যাচের ক্লাস। এবং আমি এটা বরাবরই নিয়ে আসছি। এটার সুবিধা যেটা মনে হয়, যে আমি কমফোর্ট ফিল করি এই ক্লাসটা নিতে, কারণ এখানে যাবতীয় মডিফিকেশন আমার, যাবতীয় ইনক্লুশন আমার, এক্সক্লুশন আমার। এবং সেখানে কোনো কিছু আপনার লাগছে বা আমার মনে হচ্ছে এটা এখানে ঢুকাতে হবে, সেটা আমি আমার মতো করে ঢুকিয়ে দিই। আমার মনে হচ্ছে একটা ক্লাস বাড়াতে হবে, সেটা আমি নিচ্ছি। তো এই জন্য এটা আমার একটা কমফোর্ট জোন, যে আমি অনেক বেশি রুলস এন্ড রেগুলেশন মেনে আমার ক্লাস নিতে হচ্ছে না, এই টপিকস এর মধ্যে আমাকে বলতে হবে, এরকম কোনো ব্যাপার থাকে না। আমি আমার একদম ফ্রিডম নিয়ে আমি আমার ক্লাসটা নিই, যেহেতু এটা আমার ব্যাচ এবং আমার মতো করেই আমি নিই। এখানে যদি বলি যে মানে ক্লাসটা নেয়ার মজা, এই জন্যই এই ক্লাসটা নিই আমি। এবং আসলে এটা হচ্ছে ওয়ান অফ দা, মানে হয় না যে নিজের কিছু জিনিস যেগুলো কখনো ছাড়া যায় না, এরকমই হচ্ছে এই ব্যাচটা আর কি। এই ব্যাচটা আমি ছাড়তে পারছি না বেসিক্যালি। তো সেই হিসেবে আমাদের 27শে জানুয়ারির ব্যাচ সাজানো, এবং এবারে আমি টপিকসেও কিছু চেঞ্জ এনেছি মানে আমার ম্যাচিং এর, যেটা হচ্ছে ক্লাস নিতে কষ্ট হতো, যারা আমার হয়তো ক্লাস করেছেন তারা জানেন, একটু আমি লেংথি ক্লাস নিই, একটু বেশি সময় জুড়ে ক্লাস নিই, সেটাকেও আমি চেষ্টা করছি যে একটা টাইম লিমিটেশনের মধ্যে আনার। কারণ অফলাইন যখন ছিল তখন আসলে মজাটা অন্যরকম ছিল। অফলাইন ক্লাসগুলোতে ফেস টু ফেস ইন্টারাকশন হতো, আই টু আই কন্টাক্ট হতো। কেউ মানে সে মনোযোগ দিতে পারছে না, এই ব্যাপারটা কখনোই হতো না, সেটা আমি 2 ঘন্টা নিই বা 3 ঘন্টা নিই, কম মানে ফুল কনসেন্ট্রেশন সে রাখতে পারবে, ওইরকম একটা ব্যাপার ছিল। কিন্তু অনলাইনে যেটা হয়, ওয়ান ওয়ে কমিউনিকেশন, তো সবসময় আসলে থাকে না যে অতক্ষণ আমি কনসেন্ট্রেশন রাখলাম। শুরুর দিকে কনসেন্ট্রেশন তার থাকলেও আস্তে আস্তে শেষের দিকে এসে কমে যাচ্ছে। এবং এটা দোষের কিছু না, অনলাইনে ওয়ান ওয়ে কমিউনিকেশনে এতক্ষণ কনসেন্ট্রেশন রাখা যায় না। তো সেইটা চিন্তা করে আমার ক্লাস কিছু মডিফাই করতে হয়েছে, কারণ কিছু টপিকস তো থাকেই, যেটা হচ্ছে অনেকক্ষণ ধরে ডিসকাশন আসলেই লাগে, নাইলে কনসেপশন ক্লিয়ার হয় না। তো সেই হিসেবে এবারে আমি কিছু কিছু ঘষামাজা করেছি ক্লাসগুলোতে, টপিকস নিয়ে কিছু চেঞ্জ আসছে। তো ওইটাও হয়তো থাকবে। তবে যেটা আমার এই ব্যাচের যেটা মেসেজ আপনাদের কাছে, সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র, যদিও ক্লিনিক্যাল ব্যাচ হিসেবে চলে, কিন্তু এখানে আসলে ক্লিনিক্যালের বাইরে রেখেও আমি কিছু ডিসকাশন রাখি। যেটা হচ্ছে আমার এইমটা হচ্ছে যে আপনার যে কোনো একটা টপিকস নিয়ে একটা কমপ্লিট কনসেপশন যাতে আপনার চলে আসে, যে এখানে সেটা রিটেনেও আপনার হেল্প করবে, সেটা রিটেন এসএকিউতেও আপনাকে হেল্প করবে, অসপিআইইউ এর কনসেপশনটাও আপনার ক্লিয়ার হবে, এবং ক্লিনিক্যালের ব্যাপারটা তো আছে। তো আমি আসলে এটা ক্লিনিক্যাল হিসেবে না নিয়ে আমি আসলে এটাকে টপিকস হিসেবে নিয়ে ক্লাসটা বেশিরভাগ নিই।
যাতে পুরো কনসেপশনটা আপনাদের ক্লিয়ার হয়, এবং এইটা নিয়ে হোয়াট এভার ইট ইজ, যে ফর্মে আপনাকে দিক, আপনি কোনো না কোনো ভাবে আনসার দিয়ে বের হয়ে আসতে পারবেন। এটা হচ্ছে আমার এই ক্লাস নেয়ার। এই কারণে হয়তো আমার একটু লেংদি হয়, কারণ কেসে যদি বলি, আমাদের কেসের যে ব্যাপারটা থাকে, সেই কেসে হচ্ছে ও ঘুরে আসতেছে অনেক বেশি জ্যাম। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে যেটা হয় যে কেসে আমাদের তো এখন যদিও টাইম ডিউরেশন বেড়েছে, তারপরেও কিন্তু একটা নির্দিষ্ট সময়, যে 9 মিনিট 9 মিনিট আমাদের ক্রস চলে, বাকিটা সময় আমরা হিস্ট্রি প্রেজেন্ট করি। টোটাল যদি বলি, ম্যাক্সিমাম হয়তো আমরা আমরা 25 থেকে 30 মিনিট সময় পাই একটা কেস নিয়ে। তো 25 থেকে 30 মিনিটে, হ্যাঁ, আমি চাইলে আপনার কনসেপশন কেমন আছে সেটা আমরা খুব ভালোই বের করে ফেলতে পারবেন, বা একজন এক্সামিনার পারবেন। কিন্তু তার মানে এই না যে অনেক বেশি ডিসকাশন করতে পারবেন, অনেক বেশি ডেপথে ঢুকতে পারবেন, অনেক বেশি আপনাকে ক্রস করতে পারবেন, বিকজ দেয়ার ইজ এ লিমিটেশন। তো সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে ক্লিনিক্যালে আসলে অনেকক্ষণ সময় দেওয়ার কিছু নাই, কারণ এর বাইরে প্রশ্ন করার টাইম উনি পাবেন না, এর বাইরে কিছু বলার টাইম উনি পাবেন না। সেই হিসেবে ডিসকাশন অটোমেটিক ছোট হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু এটা কনসেপশন ক্লিয়ার করার ক্লাস হিসেবে চলে, সেজন্য ডিসকাশনটা বাড়ে। এটা হচ্ছে আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন, বা আমার একটা লিমিটেশনস বলতে পারেন, যেটা নিয়ে অনেকেরই হয়তো কমপ্লেনও থাকে যে আপু অনেকক্ষণ ক্লাস নেয়, এটা ধরে রাখা কষ্ট হয়। হ্যাঁ, আমি এটাকে ধরে নিয়েই বলছি যে হ্যাঁ, আমার একটু সময় লাগে। কারণ হচ্ছে আপনার কনসেপশন ক্লিয়ার করতে হবে যে কোনো একটা ব্যাপারে। এফসিপিএস বলেন, এমএস বলেন, বা পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা বলেন, আপনি তখনই খুব ভালো কনফিডেন্টলি বলতে পারবেন যখন আপনার সব ওই ব্যাপারটা নিয়ে একটা ওভারঅল ধারণা আপনার আছে, এবং আপনি কনফিডেন্টলি ম্যাডামের দিকে চোখ তুলে তাকায়ে কথাটা বলতে পারবেন। ওই কনসেপশনটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত যে কোনো সময় আপনার চোখ নেমে যাবে, আপনার লো কনফিডেন্স প্রকাশ পাবে, এবং আপনি পাশ করতে পারবেন না। ক্লিনিক্যালে ম্যাডামরা অনেক কিছু দেখেন, শুধু কোশ্চেন এন্ড আনসার না। সেখানে আপনার কনফিডেন্স কেমন, সেখানে আপনি পেশেন্টটাকে কতটা বললি ম্যানেজ করবেন, আপনি পারবেন কিনা, না পারলেও আপনি ম্যানেজ করতে পারবেন, এই ক্ষমতাটা আপনার আছে কিনা। কারণ সব ডিজিজ আমরা জানি না, সবসময় সবকিছু আমার কন্ট্রোলে নাও থাকতে পারে। সেই জায়গায় দাঁড়িয়েও আমি পেশেন্টটাকে ম্যানেজ করতে পারবো কিনা, ওই ক্যাপাসিটি আপনার হয়েছে কিনা অ্যাজ এ কনসালটেন্ট। অনেক কিছু দেখে কিন্তু সেখানে ছাড়া হয়। এটা এরকম না যে আমি সব পেরেছি তাই আমি পাশ করেছি, ঘটনা সেরকম না। অনেকগুলা প্রশ্ন হয়তো আমি পারি নাই, কয়েকটা প্রশ্ন আমার হয়তো মিসও হয়েছে, কিন্তু আমার কনসেপশনটা ক্লিয়ার ছিল, আমার কনফিডেন্সটা ভালো ছিল, আমার অ্যাপ্রোচটা পজিটিভ ছিল, আমার ডিলিংস উইথ দ্য পেশেন্ট খুব ভালো ছিল। ম্যাডাম মানে প্লিজড ব্যাপার সবকিছু নিয়ে, এবং ওভারঅল কেসে পাশ হয়ে যাচ্ছে। তো সেই জন্য কেসের পাশের জন্য যেমন লাগে কনসেপশন, যেমন লাগে নলেজ, তেমন লাগে কনফিডেন্স, তেমন লাগে গ্রুমিং, তেমন লাগে হচ্ছে পেশেন্টের সাথে ডিলিংস, সবকিছু দিয়ে কিন্তু কেস পাস। তো এই জন্য কেসের মানে আমাদের যে কেসের ক্লাসগুলো হয় সেগুলোতে চেষ্টা করা হয় আসলে সবকিছু নিয়ে আপনাকে প্রিপেয়ার করে দেওয়ার। এবারে যদি আমি আমার পরীক্ষার কথায় আসি, এবারে যে 26শে জুলাইয়ের যে পরীক্ষাটা হলো, ডিভাস্টেটিং একটা রেজাল্ট আসছে হচ্ছে রিটেনে, খুবই খারাপ একটা, আমি বলবো অবশ্যই ভালো না, রিটেনে অনেক কম পাস। এফসিপিএস এর সবচেয়ে কঠিন জায়গাটা রিটেন, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। এফসিপিএস এর মোস্ট কঠিন বা মোস্ট ডেঞ্জারাস জায়গা হচ্ছে রিটেন। রিটেন যখন আপনি পাশ করবেন, তারপরে মোস্ট কঠিন জায়গা হচ্ছে কেস। হ্যাঁ, কারণ হচ্ছে ম্যাক্সিমাম এরপরে ঝরে যাবে কেসে। তো আমি যদি এবারে রেজাল্টটাও বলি, ধরেন যে কয়জন পাশ করেছেন, অনেক অনেক মানে পার্সেন্টেজে তো রিটেনে খুবই কম, কিন্তু রিটেনের পরে কেসে যদি ধরি মোর দেন 50% মনে হয় পাস কেস, যারা মানে রিটেন পাশ করে এসেছেন সেখান থেকে কেসে কিন্তু ভালোই একটা অ্যামাউন্ট পাশ করেছে। এটা কিন্তু খুবই ভালো একটা জায়গা কেসের জন্য দাঁড়িয়ে, ওভারঅল দাঁড়িয়ে মোটেই ভালো রেজাল্ট না। তো সেই জন্য প্রিপারেশনটা সবসময় এফসিপিএস বলেন বা এমএস বলেন, আমি এখানে শুধু এফসিপিএস বলছি কারণ হচ্ছে ফোকাস প্রিপারে মানে এফসিপিএস ফোকাস করে ব্যাচটা, কিন্তু তার মানে এই না যে অন্যরা থাকবে না বা অন্যদের জন্য হেল্প হবে না, কারণ কেস সবার জন্যই কেস, সবাইকে সেম কেস ফেস করতে হবে, এবং সেম সেম জিনিসই আপনাকে ফেস করতে হবে, সেম অ্যাপ্রোচই আপনাকে ফেস করতে হবে, সেম কনফিডেন্স আপনাকে রাখতে হবে। তো সেই জন্য প্রিপারেশন আসলে সেম। তো ওই প্রিপারেশনটা আমাদের যাতে খুব ভালো থাকে, আমরা সব জায়গায় যাতে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারি, এবং সে ওই ব্যাচের মানে যা লাগবে আমার সেই হিসেবে যাতে আমি নিজেকে গড়ে তুলতে পারি, ওই জন্যই আসলে বিভিন্ন রকমের ব্যাচের সাজানো। আদারওয়াইজ একটা টপিকস নিয়ে বলে দিলেই হয়ে গেল, এবার আপনি রিটেন নেন, কেস নেন, অসপি নেন, সবকিছু একটা টপিকস ধরে হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু প্রিপারেশনটা একটু ট্রিকি, এক এক জায়গায় এক একটা জিনিসকে ফোকাস করা হয়, কনসেপশনটা এক এক ভাবে আপনাকে যাচাই করা হয়, সেজন্য প্রিপারেশনের ঢংটাও ডিফারেন্স, এবং কেস অবশ্যই আলাদা। কেস আপনাকে অনেক কিছু
থেকে বের করে নিয়ে আসবে, যার জন্য যেদিন যে কেস পারবে তার জন্য সেটা পানির মতো সোজা, এই প্রশ্নও মানুষ ধরে, এটাও প্রশ্ন হতে পারে, এত সোজা প্রশ্ন হতে পারে, এরকম একটা ফিলিংস। কিন্তু যে পারছে না কেস, তার জন্য কেস অনেক কঠিন। সে খুব সহজ জিনিসও মিস করে যাচ্ছে, সে খুব ব্যাটে বলে লাগছে না, তার বিলো কনফিডেন্স হচ্ছে, কোনো না কোনো একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি সে কেস থেকে ফেরত আসছে, এরকম অনেক কিছু। সো প্রিপারেশনটা আসলে কম্প্যাক্ট প্রিপারেশন, এবং যে প্রথম প্রিপারেশন নিচ্ছেন তার সবকিছুতে থাকতে হবে। আর যারা বারবার পরীক্ষা দিচ্ছেন, ফেলিওর হচ্ছেন, তাকে দেখতে হবে সে কোন জায়গাটা ফেল করছেন, কোন জায়গাটাকে তাকে মডিফাই করতে হবে। যে বারবার কেসে ফেল করছেন তার জন্য কেসটা অবশ্যই খুব ভালো করে বের হয়ে আসতে হবে, এবং সেখানে টিপস এন্ড ট্রিক্স আপনাকে ফলো করতে হবে। এই জন্য ব্যাচটা চালানো। তো হোয়াট এভার ইট ইজ, অনেক কিছু আমি বলছি, আমার সাথে আমি আরো বলবো, যেহেতু আমারই ব্যাচ। তো ডাক্তার সাবিনা আপা, ভেরি ফ্রেশ ফেলো, এবারের পাশ করা, কংগ্রেচুলেশন আপু, পাশ করেছেন। আমার আসলে পার্সন এবারে কমিউনিকেশন আপনাদের সাথে এটাই ফার্স্ট। তো আপনাকে অনেক 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 কংগ্রেচুলেশন যে আপনি খুব কঠিন একটা জার্নি শেষ করেছেন এবং দা এন্ড হয়েছে, এবং খুব ভ্যালুয়েবল এবং প্রেশাস একটা ডিগ্রি আপনি নিয়েছেন এফসিপিএস অবস গাইনি। তো আপনার ফিলিংসটা একটু শেয়ার করবেন, আর কোনো ইনফরমেশন বা কোনো কোনো রকমের কোনো কিছু আপনি যদি বলতে চান, আপু একটু আনমিউট হয়ে। সাবিনা ইয়াসমিন আপু, শোনা যাচ্ছে? জি আপু। হ্যাঁ। আসসালামু আলাইকুম আপু। থ্যাংক ইউ আপু। আপু আমাকে কি দেখা যাচ্ছে? ভিডিওটা অন করতে হবে আপু, ভিডিও অন করতে হবে। আমাকে দেখা যাচ্ছে? না। ম্যাম দেখা যাচ্ছে আপনার ভিডিও অফ অফ হয়ে গেছে, বাপি ম্যাডাম আপনার ভিডিও অফ হয়ে গেছে, ম্যাডামকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আপনার ভিডিওটা ম্যাম। জি। জি ঠিক আছে এখন ম্যাম। আমি শুরু করব। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম আপু। থ্যাংক ইউ আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর মোসাম্মদ সাবিনা ইয়াসমিন। এবার 2026 জুলাই সেশনে এফসিপিএস গাইনিয়ান অফসে পাশ করেছি, আলহামদুলিল্লাহ। আপু, আমি কি বলবো, আমি মানে নিজেকে মানে আমি পাশ করার পর থেকে আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি পাশ করেছি। আমি অনেকবার দেখেছি আমার রেজাল্টটা, মানে কোনোভাবে আমি মানে ইয়ে করতে পারছিলাম যে এটা আমি তো। কারণ আমি আমার এই জার্নিটা শুরু করেছি 2021 সালে। 2021 জুলাইয়ে আপনার ক্লিনিক্যাল ব্যাচের হাত ধরে আমি আমার জার্নিটা শুরু করেছিলাম ফার্স্ট। তখন আমি ট্রেনিং পোস্টে ছিলাম, আমি রাজশাহী মেডিকেলে আছি এখনো। তো আমি তখন আমার ট্রেনিং শেষের দিকে আমি ভাবলাম যে কি করব, কয়েকজনের সঙ্গে কথা বললাম। তো সবাই আমাকে সাজেস্ট করলো যে তুমি যেহেতু কেবল শুরু করতে যাচ্ছ, আমি পড়ালেখা একদমই কিছুই করি নাই তখনো, বললো যে তুমি ক্লিনিক্যাল দিয়ে শুরু করো আর পাশাপাশি রেগুলার ব্যাচে ভর্তি হতে পারো। তো আমি তখন চিন্তা করলাম যেহেতু আমার ট্রেনিং এখনো শেষ হয়নি, আমি দুইটা ব্যাচ একসঙ্গে কন্টিনিউ করতে পারবো না, আমি ক্লিনিক্যাল দিয়ে শুরু করলাম। ক্লিনিক্যাল আমি ওই পরের ব্যাচে আমি রেগুলার ব্যাচে ভর্তি হই। 2023 জানুয়ারিতে এমসিপিএস পাশ করি। করার পরে আমি 2024 থেকে আমি মানে ইয়ের জন্য প্রিপারেশন নিয়েছিলাম এফসিপিএস এর জন্য। তো এর মধ্যে আমি অনেক ব্যাচে ভর্তি হয়েছি। আমি এইবার নিয়ে 4বার ক্লিনিক্যাল ব্যাচে ভর্তি হয়েছি, তার মধ্যে 3বারই আপনার ব্যাচে ভর্তি হয়েছি, একবারে জনতানিয়াপুর ব্যাচে ভর্তি হয়েছিলাম। আমার প্রথম দিকে রিটেনই হচ্ছিল না, তারপর 2025 জুলাই এসে রিটেন হয়। এবং আবার আমি তারপরে যে ক্লিনিক্যালে যে আবার খারাপ করি, 2000 জুলাই মানে 25 জুলাই খারাপ করি। তারপর আবার 26 জানুয়ারিতে দেই, তখন আমি ক্লিনিক্যালি খারাপ করি। তখন আমি চিন্তা করলাম যে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়, আমি ভাবলাম যে আমার দ্বারা মনে হয় হবে না, রিটেন হলেও আমার কেস আমি পাস করতে পারবো না। পরে আমি চিন্তা করলাম যে কি করা যায়। তখন মানে ইয়ে করলাম যে না, আমি আমি এবার লাস্ট, এবার ভর্তি হব।
এবং এর আগে যেটা আমি করতাম, আমার যেটা আমি দেখেছি যে আমার লিমিটেশন যেটা ছিল যে আমি কখনোই মানে যতগুলো বেসিক ভর্তি হতাম আমি কখনো লাইভ ক্লাস করতাম না, সবসময় রেকর্ডেড ক্লাস করতাম। যেটার হলো মানে সমস্যা ছিল যে আমি কোনো ক্লাসে শেষ করতাম না, দেখা যায় শুরু করতাম ভালো লাগছে না বা কোনো কাজে এঙ্গেজ হয়ে গেলাম বাদ দিয়ে দিলাম, এটা নিয়ে ঝামেলা হচ্ছিল। যার জন্য এবার আমি ঠিক করেছি যে যাই হোক আমি লাইভ ক্লাস করব, এবং আমি চেষ্টা করেছি আপনার প্রত্যেকটা ক্লাস লাইভ করার। ক্লাস করেছি আপনার, মানে আমার যেগুলো কোয়েরি ছিল আমি প্রশ্ন করেছি, আপনি সুন্দর করে উত্তর দিয়েছেন। এবং আপনি প্রশ্ন করলে আমি চেষ্টা করতাম উত্তর দেওয়ার, যদি আমি দিতে পারতাম আমার নিজেকে অনেক বড় মনে হতো যে আমি অনেক কিছু পেরে গেছি এরকম লাগতো। তো যাই হোক, এবং আমি এইবারে শুধু এক্সাম ব্যাচ ছাড়া জেনেসিসে প্রত্যেকটা ব্যাচে মনে হয় ভর্তি ছিলাম, এবং প্রত্যেকটা ব্যাচে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি। তো যাই হোক, আল্লাহ তার আমার রেজাল্ট দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ আবার বলছি। মানে আমার এটা আমি সবাইকে বলবো পরবর্তীতে যারা পরীক্ষা দেবে যে আপুরা আপনারা মানে লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। লাইভ ক্লাস করলে যে যেটা মনে হয় যে লেন্দি ক্লাস, এই লেন্দি ক্লাসটাকেও লেন্দি মনে হয় না, তখন মানে কোন দিক দিয়ে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে টেরই পাওয়া যায় না, এইরকম একটা ইয়ে আসে। এবং মানে ইগুলো মানে কনফিউশন গুলো দূর হয়ে যায়। যে কোনো কনফিউশন থাকলে আপুকে জিজ্ঞাসা করা যায় যে আপু এটা কি, কেন হলো কি, এবং আপু খুব সুন্দর করে বুঝাই দেয়। এবং ওই যে উত্তরগুলো যে আমি জিজ্ঞাসা করলাম এবং আপু বললো বা আপু জিজ্ঞাসা করলো আমি বললাম, এই উত্তরগুলো আর পরে আমাকে বইয়ে খুঁজে পড়তে হয় না, একদম মনে গাঁথা হয়ে যায়। এটা মানে খুবই ভালো একটা ইয়ে। এই তো আমার জার্নি, এই লম্বা একটা জার্নি শেষ হইলো আলহামদুলিল্লাহ, আবার বলছি আমি খুবই হ্যাপি। এবং আপুকে মানে কি বলে ধন্যবাদ ধন্যবাদ দিলে মানে ছোট করা হবে, যে যখন যা জিজ্ঞাসা করেছে আপু কোনো রাগ হয়নি, কিছু হয়নি, সুন্দর করে উত্তর দিয়েছে। এই তো, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, কংগ্রাচুলেশন আপনাকে। এটা আসলে অনেক বড় জার্নি এবং এটা শেষ হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় স্বস্তির জায়গা। এবং আপু কিন্তু খুব জরুরি একটা কথা বলছে যে লাইভ ক্লাস করা। লাইভ ক্লাস খুব জরুরি। লাইভ ক্লাস আমি এটাই বললাম না, ওয়ান ওয়ে কমিউনিকেশন। তো এটার জন্য অনলাইনের লিমিটেশনসটাই হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমি একা কথা বলে যাচ্ছি, ওই পাশে কারা আছে আমি জানি না, শুনছি না, দেখছি না, এবং তারাও একটা সময় কনসেন্ট্রেশন চলে যায়। কিন্তু এই যে একটু যদি কমিউনিকেট করি, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি প্রশ্ন যে কি অবস্থা, যে আসলে একটু কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য। এবং আপনাদের কোয়ারি যদি থাকে, যেটা হচ্ছে পরে ধরেন আপনি রেকর্ডেড ক্লাস করলেন এবং সেই ক্লাসে কোনো কোয়ারি আপনি সেই সময় প্রশ্নটা লিখলেন, এবং সেই সময় আপনি সেই প্রশ্নটার আনসারটা আমি যতটা না লিখে দিতে পারবো তার চেয়ে বলে আমি অনেক ভালো বুঝাই দিতে পারবো, প্রকাশ করতে পারবো, এবং কথার প্রাসঙ্গিকে কথাটা আসছে সেটাও ধরে দিতে পারবো যদি আপনি লাইভ ক্লাসে আসেন। কিন্তু রেকর্ডেড ক্লাস পরবর্তীতে আপনি প্রশ্ন করলেন, সে প্রশ্নের আনসার দিতে হলে আমাকে আবার ওই ক্লাসের অতটুকু গিয়ে বলা, মানে ইট ইজ ডিফিকাল্ট, এবং আসলে কিন্তু ঠিকঠাক মতো হয় না, এবং আলটিমেটলি লুজার আপনারাই হন। তো বেটার হয় লাইভ ক্লাসে থাকা, লাইভ ক্লাসে সব কনফিউশন ক্লিয়ার করা। এবং এটা আমি এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না যে আপুরে প্রশ্ন করছে আপু বিরক্ত হয়েছে, এটা কোনোদিন হয় নাই। এবং যতটুকু পারি আমি আনসার দেওয়ার চেষ্টা করি, যদি আমি না পারি সেটা আমি পরবর্তীতে হলেও দিব, এটা বলেই আমি রাখি। কারণ হচ্ছে আহ, আমাদের ক্লাসগুলো নেয়ার কারণই তো হচ্ছে কনফিউশন ক্লিয়ার করার জন্য। ম্যাডামরা তো আছেনই, ম্যাডামদের ক্লাস তো আমরা সবাই করি, আমরাও করি, আপনারাও করেন, আমরা সবাই করি। কিন্তু প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে ম্যাডামের কাছে গিয়ে আমি হয়তো সবগুলো প্রশ্ন করতে পারি না, আমার হেজিটেশন আসে, বা আমি সবার সামনে এই প্রশ্নটা করতে পারছি না, ম্যাডাম আবার কি মনে করবেন, উল্টা আমাকে আবার কোয়ারি করেন কিনা, এই ভয়গুলো থাকে ম্যাডামদের সাথে আমাদের। সেজন্য আমাদের কিছুটা কনসেপশনের গ্যাপ থেকে যায়। তো ওই জায়গাটা ধরেই কিন্তু আমাদের ক্লাসগুলো, ওই জায়গাটা ধরেই আমাদের ইনফরমেশন গুলো, যে আপনি আপনার যত ইনফরমেশন সেটা ABCD হোয়াট এভার ইট ইজ, আপনি ক্লিয়ার করেন, আপনি কনসেপশন পরিষ্কার করেন, আপনি ম্যাডামের সামনে যায় একটা ভালো পরীক্ষা দিয়ে আসেন। ওই জায়গায় কমিউনিকেশনের যে গ্যাপটা, ওই জায়গায় যে একটা হেজিটেশন ম্যাডামের সাথে আমার, ওইখানে ধরেই কিন্তু আমরা ক্লাসগুলো নিই। এবং আপনি আপনার যাবতীয় প্রশ্ন, যাবতীয় কোয়ারি আপনি ক্লিয়ার করতে পারবেন। যেমন আমরা একসময় বলতাম যে ইন্টার্নি লাইফ হচ্ছে বেস্ট লাইফ, যে আপনার যত ধরনের শিক্ষা আছে আপনি এখানে শিখে নেন। স্যার স্যার বলেন, ম্যাডাম ভাইয়ারা বলেন, আপুরা বলেন যে আপু এটা পারি না শিখাই দেন, আপু এটা জানি না শিখাই দেন, ভাইয়া এটা আমাকে এক্ষুনি শিখাবেন। এই যে ব্যাপারটা, সেটা ইন্টার্নি লাইফে হয়, এরপর আর হয় না। এইটা আপনি এখানে করতে পারবেন। আপনি আমার কাছে, সেটা MBBS না, আপনি ফার্স্ট ইয়ারের প্রশ্নও করতে পারেন যে আপু এটা আমি পারি না, আমাকে একটু বলেন কিভাবে করব বা কিভাবে ক্লিয়ার হব। এই প্রশ্নের আনসারও আপনি পেতে পারেন, এবং এই রাইট আপনার আছে, কারণ এটা ভেরি মাচ ক্লোজ টু আওয়ার গ্রুপ। এখানে শুধু আমরাই আছি, আমরা মিলে। সো এখানে ক্রিটিসিজমের কোনো জায়গা নাই, কোয়ারির কোনো জায়গা নেই যে আল্লাহ আপনি এই প্রশ্ন এটাও পারেন না,
এরকম কথাও আসবে না। আপনি সবকিছুই ক্লিয়ার হতে পারবেন, এবং এটা আপনার রাইট, আপনি যে কোনো কিছু ক্লিয়ার হয়ে নেবেন, ঠিক আছে? তো এরপরে আমাদের সাথে যুক্ত আছে ডক্টর ফারহানা, না? ডক্টর ফারহানা ইয়াসমিন আছেন তো, না? জি আপু, আসসালামু হ্যাঁ, আলাইকুম আপু। হ্যাঁ, ফারহানা কিছু বলেন এবার। আপু, থ্যাংক ইউ আপনাকে। আমি আহ, গত সেশনে আপনার ব্যাচটাতে ভর্তি ছিলাম আসলে। কংগ্রেচুলেশন, আগে কংগ্রেচুলেশন দিই। মুখোমুখি থ্যাংক ইউ হয় নাই আপু, থ্যাংক কখনো, ইউ। বিগ কংগ্রেচুলেশন। আসলে মানে সব ক্রেডিট আল্লাহ তাআলা আমাকে দিছে, এটা হচ্ছে আল্লাহ তাআলা নিজ হাতে দিছে আপু এটা। আর সেকেন্ড হচ্ছে আমার আম্মা, আমার বাচ্চারা যারা কষ্ট করছে আমার জন্য, আসলে তাদের স্যাক্রিফাইসই আল্লাহ তাআলা কবুল করছে, এটাই। আর আমার হচ্ছে আপু ক্লিনিক্যালের বিস্তর এক্সপেরিয়েন্স আমি আজকে অল্প একটু শেয়ার করবো। সেটা হচ্ছে আমি এইবার হচ্ছে আমি থার্ড টাইম ক্লিনিক্যাল এক্সাম ফেস করলাম। তো গত দুইবার আমার যেটা ছিল রেসিডুয়াল থেকে রিটেন হচ্ছিল এভাবে, 1+ হয়ে হচ্ছিল, এভাবে আমি ক্লিনিক্যাল পর্যন্ত যাই। কিন্তু যেহেতু আমার পড়াটা কমপ্লিট হয়নি, যার কারণে আমার কনফিডেন্স লেভেলটা খুব কম। তো ডিফারেন্স হচ্ছে আহ এই সেশন থেকে আগের সেশন গুলা ডিফারেন্স হচ্ছে যে আমি শেকি হয়ে যাইতাম। যে এক্সামিনেশন করতে গিয়ে গত সেশনে যেটা হয়েছে যে সিএমএইচ পরীক্ষা ছিল, আমাকে যখন পেশেন্ট হচ্ছে বলতেছিল যে মানে পেশেন্টটা হচ্ছে লজ্জা পাচ্ছিল এক্সামিনেশন করতে দিতে, আমি ওকে বারবার কাউন্সিলিং করতেছিলাম। ম্যাডাম বলছে যে তোমার এক্সামিনেশন করা লাগবে না। এটা শুনে আমি ভয় পেয়ে গেছি। মানে ম্যাডাম হয়তো বা বুঝাইছে যে আসলেই আমার এক্সামিনেশন করা লাগবে না, কিন্তু আমি ওটা শুনে ভয় পেয়ে ওকে আরো বেশি সুন্দর করে কাউন্সিলিং করা শুরু করছি। মানে আমি আসলে ম্যাডামের সাথে কমিউনিকেট করতে পারি নাই। এটা বুঝতে পারছি যে ম্যাডামের সাথে আমার কমিউনিকেশনটা হয়নি, আমার পেশেন্টের সাথে কমিউনিকেশন হয়েছে বাট ম্যাডামের সাথে হয়নি। তো তারপরে হচ্ছে সেবার আমি আপু 13.5 পাইছিলাম। এটা দেখে চিন্তা করলাম যে না, আমি তো অনেক ভালো পারছি। তারপরে ওই যে আপনার সাথে আপনি যে অফলাইনে ক্লাসটা নিলেন সেই ক্লাসটাতে আমি গেছিলাম। আমার কাছে মনে হতো আপু যে আপনি যখন আহ মানে আমারও আসলে কাউন্সিলিং দরকার। ক্লিনিক্যাল এক্সামিনেশন এমন একটা এক্সামিনেশন যেটা দিতে গেলে আমি তো জানি যে আমি হচ্ছে কি কি করব, কিভাবে কিভাবে করব আমি জানি, কিন্তু আমারও যে কাউন্সিলিংটা দরকার এটা আপু আমি আপনাকে দিয়ে পাইছি। কারণ অফলাইনের ক্লাসটাতে যখন আপনি ওই যে প্রোলাপস, ভিভিএফ এগুলো পড়াচ্ছিলেন, মানে আমার কাছে মনে হয়েছে না এই এই জিনিসটা আমি আপনি যেভাবে দেখাই দিলেন আমি পুরো সেভাবে করতে পারবো। অনলাইনে ক্লাস যেটা হয় না, এই জন্য অফলাইনে আমি ডিরেক্টলি আপনার সাথে জাস্ট আপনার সাথে সরাসরি মুখের কথাগুলো শুনতে গেছিলাম। আর এবারের পরীক্ষা যেটা হয়েছে অবসের, আমার কেস ছিল সেকেন্ড গ্রাভিডা, 28 উইকস প্রেগনেন্সি উইথ প্রিএক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচার উইথ এফজিআর উইথ এটা কি হিস্ট্রি অফ পিসিওএস, এটা ছিল। তো উম, সবগুলোই আমি সুন্দর করে গুছায় বলছি, কিন্তু তারপরে আমার কাছে মানে গতবার আমাকে ম্যাডাম বলছিল যে একটু জোরে বলো। আহ, তার মানে বুঝাচ্ছিল যে আমার আসলে কনফিডেন্সটা লো ছিল। এবার আমি খুবই জোরে বলছি, চামেলি আপু বলতেছে যে ইভা তুমি এত দূর থেকে মানে এত দূর থেকে আমি তোমার কেস শুনতে পাইছি, ওই মাথা থেকে শুনতে পাইছি, তুমি অনেক জোরে বলছো। তো হচ্ছে মানে অনেক লাউডলি বলছি। আমি ম্যাডামকে বোঝানোর চেষ্টা করছি যে ম্যাডাম আপনি আমাকে অনলি 30 মিনিটস দিছেন, এই 30 মিনিটস আমি আমার হাইয়েস্ট টুকু ট্রাই করছি। আমি পেশেন্টটাকে ধরে ধরে বাথরুমে নিয়ে গেছি, ইউরিন নিছি, সিস্টার বলছে দেন আমি হিট কোয়াগুলেশন টেস্ট করে দেই, আমি বলছি না আমি করবো বলে আমি সুন্দর করে আপার 1/3 হচ্ছে হিট দিছি। এটা আবার নেপালি ম্যাডামটা খেয়াল করছে, ম্যাডামটা দাঁড়াই, ম্যাডাম ওখানে দাঁড়াই ছিল। ম্যাডামরা এত শার্প আপু, সব কিছু খেয়াল করে। তারপরে আমার কাছে মনে হয়েছে যে আমি গুবলেট পাকায় দিয়ে আসছি। তারপরে হচ্ছে আহ মানে মনে হয়েছে কেন, কারণ ম্যাডাম বলছে যে ওর তো হিস্ট্রি অফ পিসিওএস ছিল, তুমি কি হিস্ট্রি নিচ্ছো যে তার সে ওজিটিটি করছিল কিনা। আমি তো প্রথম প্রথম ধাক্কায় ভ্যাবাচ্যাকা খাওয়ার পরে চিন্তা করলাম ম্যাডাম আমি তাকে সব রুটিন ইনভেস্টিগেশনের হিস্ট্রি নিয়েছি, আমি তাকে আমি বলেছি যে সে করেছিল কিনা, সে এগুলো করেছে, তার কোনো ডায়াবেটিস নেই, আমি এটা হিস্ট্রি নিয়েছি। তো ম্যাডাম বলছে তুমি আলাদা করে ওজিটিটির কথা জিজ্ঞেস করছো। তো আমি বললাম ম্যাডাম আমি আলাদা করে ওজিটিটির কথা একদম স্পেসিফিকলি উল্লেখ করি নাই, আমি জিজ্ঞেস করছি যে
রুটিন ইনভেস্টিগেশন সে করেছিল, তার কোনো ডায়াবেটিস ধরা পড়ে নাই। এটা কিন্তু ম্যাডাম এখানে ওজিটিটি ভেরি মাচ ইম্পর্টেন্ট ছিল, আমার আলাদা করে নেওয়া উচিত ছিল। এটা আমি ম্যাডামকে যখন আমি কনফেস করলাম যে ম্যাডাম আসলে এটা তো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু সে পিসিওএস এর পেশেন্ট, আমি তার ড্রাগ হিস্ট্রি নিলাম, সুন্দর করে সবকিছু নিলাম, কিন্তু আমি তাকে আলাদা করে ওজিটিটির কথা জিজ্ঞেস করলাম না। ম্যাডাম আসলে তো এটা আমার নেওয়া উচিত ছিল। ম্যাডামও কনফিউজ হয়ে গেছে আমার কথা শুনে, যে না আসলে সে হচ্ছে আধা আধা ঘন্টা সময় পেয়ে সে আসলে এত কিছু, এফজিআর এর একটা পেশেন্ট, আবার তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে গেছি, সে আর বাথরুম থেকে আপু বের হয় না পেশেন্ট। তো এদিকে ম্যাডামরা বলছে আর মাত্র 5 মিনিট, আর মাত্র 5 মিনিট। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছি যে পেশেন্টটা যেন তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে আসে। তারপরে এই কেসটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আল্লাহ, আপু আমাকে এত সুন্দর করে বুঝা দিল। আমার যখন আমি প্রবলেমে পড়ি তখন আমি আসলে চিন্তা করতাম যে আপনি যে আপনার কেসের হিস্ট্রি গুলো বলতেন আপু, আমার কাছে মনে হয়েছে আচ্ছা এই জায়গায় আপু থাকলে কি করতো। মানে কেন যেন আমার কাছে এটা মানে মনে হয় যে এই প্র্যাকটিক্যাল, আচ্ছা আপু থাকলে এই জায়গায় কি করতো, এইটা থেকে তো ঠিকই আপু বের হয়ে আসতো, কেমন করে বের হয়ে আসতো, এখন আমাকে সেভাবে বের হয়ে আসতে হবে। মানে এই জিনিসটা আমার মাথায় কাজ করছে। তারপরে যখন আমার মানে অবস দিয়ে আসলাম, আসার পরে আমার মনে হয়েছে যে না, আমি অবস যা ইচ্ছা তাই করি না কেন, এখন আমি গাইনি কেসটা ভালো দিব। তারপর আমি মনে মনে হিস্ট্রিটা সাজিয়ে নিলাম, অ্যাডিনোমায়োসিস ছিল, ক্লিন কাট কেস, খুবই সুন্দর কেস, পেশেন্টটা আমাকে এক্সামিনেশন করতে খুব হেল্প করছে, এবং স্টেপ বাই স্টেপ আমি এক্সামিনেশন গুলো করছিলাম। প্রায় 10 জন ম্যাডাম এমন ভাবে ভয়ঙ্কর ভাবে তাকাইছিল, আমি ওদের দিকে তাকাই নাই, আমি জানি ওদের দিকে তাকাইতে গেলে আমার আমার একটু শেকিনেস চলে আসবে, আমি তাকাইনি, আমি স্টেপ বাই স্টেপ করে গেছি। পেশেন্টকে আউটডোরে আমরা যেভাবে দেখি কাউন্সিলিং করতে থাকি সেভাবে করে গেছি। আহ তারপরে এই হচ্ছে আমার গাইনি কেসটা খুবই ভালো হয়েছে, আমি যাই বলতেছি ম্যাডাম তাই একসেপ্ট করতেছে, আবার কোশ্চেন করতেছে, কোশ্চেনের পর কোশ্চেন, ঘন্টা পড়ার অনেকক্ষণ পর পর্যন্ত আমাকে ম্যাডামরা কোশ্চেন করছে। আর ক্লিনিক্যাল দিয়ে এসে গতবার যেটা হয়েছিল, আমার প্রচন্ড হেডেক হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম আমি ক্লিনিক্যালটা ম্যাডামের কাছে খারাপ করে ফেলছি, মনে হয় এক্সামিনেশনে ঝামেলা করছিলাম, কিন্তু এবার আমার হেডেক হয়নি। এবার আমার পরীক্ষা দিয়ে এসে মনে হয়েছে যে আমি আমার হাইয়েস্ট টুকু ট্রাই করছি। আহ এরপরে বাকিটা আল্লাহ তাআলা যা কপালে লিখে রাখছে আমার হবে। কিন্তু উম আপুদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই, আমরা আসলে অনেক কিছু জানি, অনেক কিছু মানে আহ, অনেক কিছু পড়ি, কিন্তু আমাদের এই যে সিকুয়েন্স ওয়াইজ পড়া, অথবা হচ্ছে একটা কেস সামনে পড়লে ম্যাডামের কাছে কিভাবে ফেস করে আসব, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমার আসলে বাচ্চাকাল থেকে ভাইভা নিয়ে খুবই ভয় ছিল। ভয় ছিল এরকম যে যদিও ছোটবেলায় হচ্ছে উপস্থিত বক্তৃতা টক্তৃতা করছি আপু, কিন্তু এইগুলা এখানে কাজই করে না। কারণ আমার কাছে মনে হতো যখন ভাইভা বোর্ডে এমবিবিএস লেভেলে এরকম হতো যে রিটেনে আমি 80 পাইছি, 75 আপ পাইছি, কিন্তু মানে ভাইভাতে 60 61 পেয়ে আমি পাশ করে আসছি। ভাইভা বোর্ডে ম্যাডামরা কোশ্চেন করতো, আমার বলতে ইচ্ছা করতো না, আমি চুপ করে থাকতাম, তাকা থাকতাম, ধরেন একটা দুইটা মানে কোশ্চেনের আনসার দিয়ে আমি চলে আসতাম। ভাইভা বোর্ডে কেন যেন আমি কথাই বলতে চাইতাম না, এবং এই জন্য আমার এমসিপিএস টা নিয়ে খুব ভয় ছিল, কারণ ওখানে লং একটা ভাইভা আছে। যেবার আমি 22শে জুলাইতে এমসিপিএস পাশ করি আপু, আমার একটা গ্যাপ, মানে 22শে জুলাই থেকে 26শে জুলাই একটা লং গ্যাপ হয়ে গেছে। কিন্তু 22শে জুলাইতে আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে আজকে ভাইবা বোর্ডে আমি ম্যাডামের সাথে ঝগড়া করে আসবো। কেন, মানে ম্যাডাম যেটা কোশ্চেন করবে আমি মাটিতেও পড়তে দিব না, কপ করে ধরে সেটার আনসার দিয়ে আসবো। মানে এইভাবে করে আমি ভাইবাটা দিছিলাম। আর এই এক্সাম, এই ক্লিনিক্যাল পরীক্ষাটা আমি এভাবে দিছি যে ম্যাডাম আমাকে কোশ্চেন করবে, আমি অনেস্টলি মানে সব ফেস করে আসবো। ম্যাডাম যখন আমাকে ফান্ডাল হাই দেখাইতে বললো, যেহেতু গ্রোথ রেস্ট্রিকশন দেখাইতে বলার সময় আমি হাত দিলাম, ম্যাডাম বলে কি তোমার হাতটা ঠিক করো। মানে আমি চিন্তা করতেছি যে আমি তো আজীবন এইভাবে এভাবেই সুন্দর করে আপু আমাকে দেখাই দিচ্ছে, এভাবেই আমি এক্সামিনেশন করে আসছি না, আমি 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 তখন একটু নড়াচড়া করে আমার মানে ওইটাই তো ঠিক আছে আসলে। কিন্তু ম্যাডাম আমার দেখলো যে হচ্ছে আমি হচ্ছে ইয়া হয়ে যাচ্ছি না আর কি, ভয় পেয়ে যাচ্ছি না। আমার এই এক্সামিনারদেরকে খুবই শার্প মনে হয়েছে আপু, এক্সামিনাররা আসলে সবকিছু বুঝে, মনের কথাও কিভাবে যেন বুঝে যায়। তারপরে হচ্ছে উম, এভাবে বলার পরে যখন ম্যাডাম আমাকে আবার কোশ্চেন করতেছে, এফজিআর তুমি কিভাবে বুঝবা, কিভাবে ডায়াগনোসিস করবা, ডপলার কি কি দেখবা, ফাইন্ডিংস,
এগুলো যখন কোশ্চেন করতেছে তখন তো আমি এক্সামিনেশনের মাঝখানে মানে তখন তো এক্সামিনেশন শেষ, আমি সুন্দর করে পেশেন্টটাকে ম্যাডামের কথার মাঝখানে যে আমি আমি ম্যাডাম পেশেন্টের প্রতি খুবই কেয়ারফুল। আপনি কথা বলেন, প্রশ্ন করেন, আমাকে ফেল করায় দেন, কিন্তু পেশেন্টকে আমি এক্সপোজ হয়ে থাকতে দিব না, পেশেন্টকে আমি বিরক্ত করব না, ওকে খুব সুন্দর করে যত্ন করে ইয়া করব। মানে এইরকম একটা অ্যাটিটিউড শো করে আসছি আপু। মানে এই জিনিসটা আমার কাছে, এর আগেও তো আমি পরীক্ষা দিছি আপু, কিন্তু এটা করতে পারিনি কারণ আমার ওই যে কনফিডেন্স লেভেলটা আসতেছিল না, প্লাস মানে ওইভাবে প্রিপারেশনটা হয়নি। কিন্তু এই ক্লিনিক্যাল ব্যাচের সাথে সাথে যদি কেউ কেউ যদি মানে ক্লিনিক্যাল দিয়ে আসলে আগাইতে হবে, মানে ফার্স্টে ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল হইলে ওই টপিকের প্রত্যেকটা এসে কিউ পড়া হয়ে যায়, ভিতরে খুঁটিনাটি সব পড়া হয়ে যায়। কারণ আমি জানি মানে মানুষ কিন্তু জানে যে আমি জানি যে আমার উইকনেসটা কোথায়, কোন জায়গায় আমি খাদে পড়বো, এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তো ওই জায়গা থেকে যদি আমি উঠে আসতে পারি, যে আমি যখন বলছি যে এটা এরকম হবে, এটা এরকম হবে, নিজেই নিজেকে কোশ্চেন করে আসলে ওই গর্তটা থেকে নিজে উঠে আসা যায়। এই জন্য সময় দিতে হবে। ক্লিনিক্যাল ব্যাচটা আসলে ভর্তি থাকলে হবে না, এটাতে যত্ন সহকারে ভর্তি থাকতে হবে, কেয়ার করতে হবে যে আমি ক্লিনিক্যালটা কেয়ার করি। আমি রিটেনে এক সময় পাশ হয়ে যায় আপু কেয়ারফুল থাকলে। এবং ক্লিনিক্যালটাও যদি কেউ সিস্টেমেটিক উপায়ে যায় তার জন্য খুব সহজ। আমার মতো গাধা মানুষ যে আমি ভাইভাতে কথাই বলতে পারি না, আমি ক্লিনিক্যাল আমি জেনে শুনেও ফেল করে আসি, সেই মানুষ যদি আমি ক্লিনিক্যালে পাশ করি আপু, তাহলে আপুরা যদি কেয়ারফুল থাকে, আমি যতদূর দেখছি গাইনির মানুষজন খুবই ভোকাল, তো তারা অবশ্যই ক্লিনিক্যালে পাশ করে আসবে। এবং সিস্টেমেটিক উপায়ে থাকতে হবে কিন্তু, না হলে এতটুকু ভুল হয়ে গেলে ম্যাডামরা মানে একটু যদি আপনার মানে একটা সিঁড়ি থেকে নিচের সিঁড়িতে নেমে যান তাহলে কিন্তু আপনার ফেল হয়ে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনাকে আবারও ধন্যবাদ আপু, আপনাকে এবং জেনেসিসের টিমকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই সাফল্যের পিছনে আপনাদের অনেক বড় হাত আছে, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। এগেইন কংগ্রেচুলেশন ফারহানা। অবশ্যই থ্যাংক মানে ইউ। হ্যাঁ, এটা হচ্ছে কি বলবো, এগুলো হচ্ছে মানুষ আমৃত্যু মনে রাখে এই জার্নি গুলা, এই দিনগুলা, হ্যাঁ, এবং এই সেটাই। সময়ের যে হেল্প গুলা, এগুলো আসলে কখনোই কেউ ভুলে না, এটা সত্যি কথা। আমরা আমরা যারা যখন পাশ করেছি ওই সময় আমাদেরকে যে ছোটখাটো হেল্প গুলা করতো, ওই ওই জিনিসগুলো এখনো দেখলে মনে পড়ে, আপাকে দেখলে মনে পড়ে ওনার থেকে আমি এই হেল্পটা পেয়েছিলাম, ওনার কাছ থেকে আমি ওই হেল্পটা পেয়েছিলাম, পরীক্ষার সময় কেসের দিন ওই মানুষটা আমাকে এইভাবে হেল্পটা করেছিল। এগুলো আসলে মনে থাকে, কারণ এটা আমরাও সেটাই। বলি যে যে আমাদের সবচেয়ে বড় শত্রুকেও আমরা এই বদদোয়াটা দিব না যে তুই এফসিপিএস এ ফেল করে আয়, হ্যাঁ, হ্যাঁ। এই বদদোয়াটা আর আমরা আমি দিব তো না। আপু আপনাদের জন্য, আমার কাছে মাঝখানে আপনি কিছুদিন অসুস্থ ছিলেন, তানিয়া আপু মাঝে মাঝে অসুস্থ থাকে, হ্যাঁ আমি আপনাদের জন্য এত দোয়া করি। আমি মানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জন্য আপনাদের ভালো থাকা উচিত। আমি তানিয়া আপুকে বলি যে আপু আপনি নিজে নিজের যত্ন নেবেন, আপনি মানে আপনারা যদি ভালো থাকেন আপু তাহলে আমরাও ভালো থাকবো। এবং আপনাদের প্রতি অনেক অনেক দোয়া। আপনি, তানিয়া আপু, বিথি আপু, রুষা আপু, সাদিয়া আপু, তারপরে বুশরা আপু, মানে এত হেল্পফুল আপু, মানে কি বলবো, আপুদেরকে কখনো ওভাবে আলাদা করে বলা হয়নি। আমি এই এই ব্যাচের মাধ্যমে আপুদেরকে বলে দিচ্ছি এই এই কথাটা যে আপনারা সব সময় ভালো থাকবেন, অন্তত এক্সামিনীদের জন্য আপনাদের ভালো থাকা উচিত আপু। হেলদি লাইফ লিড করবেন আপু, লাইফস্টাইল মডিফিকেশন করবেন। না, সেটা তো চেষ্টা করাই হয়, বয়সের কারণে কিছুটা অসুস্থ সবাই হয়ে যাচ্ছে, আসলে বয়স তো হচ্ছে, কিন্তু তারপরেও চেষ্টা করি। এবং আসলে মানে এই সময়টা সবাই অনেক বেশি অসহায় থাকে, যতটা না পড়াশোনা করতে পারছে না সেটা না, একটা মেন্টাল বুস্ট আপ, একটু একটু ধরে রাখা যে হ্যাঁ আপনি পারবেন, এই কথাটাও যে বলছে সেও অনেক বড় হেল্প করছে। কারণ এই সময় আসলে ইমোশনালি অনেক বেশি ব্রেকডাউন হয়ে যায় সবাই। ভয় তো সবাই, পরীক্ষা নিয়ে সবাই খুব ভয় পায়, কিন্তু এই যে এফসিপিএস, এটা কেমন জানি একটা ব্যাপার, কেন যেন ফ্যামিলিয়াল কিছু প্রবলেম থাকে, সারাউন্ডিংস কিছু প্রবলেম থাকে, পড়া করতে চাইলেও পড়তে বসা যাচ্ছে না, কোনো না কোনো একটা ব্যাটে বলে মিললো না, খারাপ হয়ে গেল, এইগুলো হয় বেশি। তো ওই জায়গায় ইমোশনালি ধরে রাখা, মেন্টালি স্ট্রং থাকা, এবং নিজের সর্বোচ্চটা দিয়ে আসা, এটা যে করতে পারবে সে পাশ করে আসবে। ক্লিনিক্যালের দিন তো এটা আমি বলি গড গিফটেড একটা দিন,
সেই দিন আপনি পাশ করবেন, এটা আপনার ফিলিংসে আসবে, সকাল থেকেই আসবে। আপনি আপনার চলাফেরা সব সেদিন চেঞ্জ হয়ে যাবে। সেদিন পেশেন্ট যতই আপনার সাথে মানে নন কোঅপারেশন করুক, কিন্তু আপনি বের হয়ে যেতে পারবেন। ম্যাডাম যতই আপনাকে বলুক, আপনি ঠিক মতো বের হয়ে যেতে পারবেন। এই যে বললেন না গলা শক্ত হয়ে গেছে, এগুলো হচ্ছে কনফিডেন্সের একটা লেভেল, যে যখন আপনি কনফিডেন্সটা গেইন করে ফেলছেন, অটোমেটিক আপনার যাবতীয় মুভমেন্ট থেকে শুরু করে, গলার স্বর থেকে শুরু করে, আই কন্টাক্ট থেকে শুরু করে সবকিছু চেঞ্জ। কিন্তু যেদিন আপনি কনফিডেন্সটা গেইন করতে পারেন নাই, আপনি চোখে চোখে তাকাতে পারবেন না, বলতে গেলে গলা ছোট হয়ে যাচ্ছে, কনফিউশনের জায়গায় গলা ভেঙে যাচ্ছে, এই রকম ব্যাপারগুলো হয়, এবং এগুলো দিয়ে বোঝা যায় যে সে আসলে এখন আপ টু দা মার্ক যেতে পারে নাই। ক্লিনিক্যালি এটা অনেক বেশি হয়। ফেস টু ফেস তো ম্যাডামরা এগুলো অনেক ভালো দেখেন, এবং অনেক কিন্তু সব পারে নাই তারপরেও পাস, আবার অনেকে হচ্ছে পেরেছে কিন্তু তারপরেও পাস না। এই ব্যাপারগুলো হয় কারণ এখানে অনেক বেশি, অনেক কিছু দেখা হয়, অনেক কিছু। আপনি যে ঢুকলেন তখন থেকে আপনি মনিটরিং এ আছেন, আপনি ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত আপনি মনিটরিং এ আছেন, এবং ওইখানের কোনো একটা জায়গায় কোনো একটা সময় আপনার ম্যাডামের বা এক্সামিনি তো, বাইরের এক্সামিনিরা অনেক বেশি হেল্প, মানে অনেক বেশি চেক করে আমাদেরকে, সেটা ওনাদের অবজারভেশন, তারা অনেক বেশি চেক করেন। এবং ওইখানে তারা কোনো একটা কারণে প্রচন্ড প্লিজড, সে আপনার প্রতি একদম সদয়, কিন্তু কোনো কারণে সে নাখোশ, সে খুশি হয় নাই, সে কিন্তু পাস করাবে না আপনাকে, উনি পাস মার্কস দিবেন না আপনাকে। তো ওই জন্য ওই জায়গাটা একটু ক্রিটিক্যাল। কিন্তু যে খুব ভালো স্মুথ, যে যে কনফিডেন্ট, তার জন্য এটা কোনো ব্যাপার না। কিন্তু যে কনফিডেন্ট না, তার জন্য আসলে ধরা খাওয়ার একটা জায়গা। তো ক্লিনিক্যাল আসলে একটু ক্রিটিক্যাল, একটু 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 ট্যাক্টফুলি চলতে হয়, একটু ইউজ টু হতে হয়, সবকিছুতে ইউজ টু হতে হবে আপনাকে। তা আমাদের সাথে আরেকজন আছে, ডক্টর সালমা, সালমা উম্মে সালমা, আরেকজন প্রিয় মানুষ। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ভিডিও অন করেন, একটু বলেন। আসসালামু আলাইকুম বাপ্পি, আমি সালমা আপু, সাথী আপু। হ্যাঁ, সেটাই। ভালো আছো? আচ্ছা, বাপ্পির সাথে যে পরিচয়টা আমার আজকে না। বাপ্পি 18 জুলাইতে পাশ করছে, 17 জানুয়ারিতে সে কোর্সে গেছে। ও আমার কোর্সমেট ছিল সেকেন্ড হাফের। বাপ্পি মানে হচ্ছে একটা ত্রাস আগুন, সে আমার কোর্সের সময় থেকে আমরা জানি। হুম। বাপ্পি বাপ্পির যদি বিয়ে বলি, আসলে বাপ্পির তুলনা বাপ্পি, এটা বলে শেষ করা যাবে না। বাপ্পিকে আমি খুব ভয় পাই। তোমার ক্লাসে আমি 3বার ভর্তি হয়েছি, মানে আমি চুপ চুপ করে শুধু ক্লাস শুনি, কখনো কনভারসেশনে যাইনি। তোমার ক্লাস এক কথায় অসাধারণ, এবং তোমার নলেজের তুলনা, তোমার সাথে আসলে এটা কারো তুলনা হয় না। এবং তোমার যেটা হচ্ছে, তোমার 18 জুলাইতে তুমি যখন পাশ করছো, আমার বাসা ছিল ওইখানে শেলটেকে, একদম নিওজেনেসিস এর সাথে। তুমি সেদিন এসে যে সলভ ক্লাসটা নিচ্ছ, আমি পুরোটাই শুনছি। তোমার বলার যে স্টাইল, ক্যাঙ্গারু মাদার কেয়ার ছিল তোমার ইয়েতে, তুমি যেভাবে বলছিলা। তারপরে একটা ম্যাটারনাল ডেথ অডিট ছিল, মানে তোমার বলা দেখে মনে হচ্ছে তোমাকে কেউ প্রশ্ন দিয়ে দিছে, তুমি পরে গিয়ে প্রশ্ন বলছো। মানে এত চমৎকার করে যে তুমি বলতে পারো, মানে এটা তুমি, তোমার 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 অল্টারনেট কেউ হয় না। আমি অনেকক্ষণ যাবত শুনতেছি, যা কখনো এইভাবে কথা বলার সুযোগ হবে কোনোদিনও ভাবি নাই। আমি অনেক দিন ধরে বুঝতে পারো যে 17 জানুয়ারিতে উর্মি পাশ করলো, তারপর তোমরা ঢুকলা কোর্সে, 18 জুলাইতে তুমি পাশ করলা। মানে আমি যে কোর্সে যে সময়টাতে ছিলাম, একটা স্বর্ণযুগ বলা চলে ওই সময়টাতে। যেমন কেন বললাম স্বর্ণযুগটা সেটা বলি। যেমন উর্মি পাশ করছে যখন, তারপর থেকে জেনেসিসে উর্মি আসে। আবার তুমি পাশ করছো যখন, তারপর থেকে কিন্তু তোমরা জেনেসিস চালা গেছো, মানে রান করছো। আর ক্লিনিক্যাল, এবং তোমাদের ওই যে সময়টাতে যে আরো যারা ছিল, যে ওই হিমি ছিল, আনমনা, শারমিন, টুপ্লাস যারা পাইছিল, তুমি হচ্ছে ক্লিনিক্যাল ব্যাচের পায়োনিয়ার। তোমার ব্যাচে আমার কথা মনে আছে, একবার ঝগড়া হচ্ছিল যে শুধুমাত্র যারা 2+ পাইছে তারাই কেবল বাপ্পির ক্লাস করতে পারবে, আর কেউ ক্লাস করতে পারবে না। আমার ওই কথাটা লাইব্রেরিতে এখনো কানে ভাজে। এই সময়গুলো মনে হয়, তখন মনে হতো আল্লাহ, মানুষ কিভাবে পাশ করে। তোমরা আসছো, মানে পড়ছো এত, কিন্তু এটা কতগুলো কিন্তু আমি জানতাম। বলি নাই কখনো, মানে 2+এ শুধু ক্লাস সেটা আমি করতে, জানি। কখনো আমি বলি নাই, এটা আমার ছিল না। না, না, এটা হ্যাঁ, হ্যাঁ, নাসরিন ছিল, শারমিন ছিল, শারমিন আমার একই বিল্ডিং এ থাকতো। তো যাই হোক, তো তোমার প্রতিটা ক্লাসে আমার এক্সপিরিয়েন্স আছে, তুমি রিটেন নিছো। তুমি তো এখন একটু রিটেনটা কম নেও। তোমার রিটেনের যে জাজমেন্ট, এটাও কিন্তু মানে অসাধারণ।
এটা তুমি যেটা যেটা বলতে, এবারে একটা ছোট কথাটা বলি, যেমন তোমার অস্পির ব্যাচে সিটিজি নিয়ে তুমি কিন্তু সবসময় নর্মাল পড়াও আগে, তারপরে সাথে হচ্ছে অ্যাবনর্মালটা কম্পেয়ার করে বুঝাও, যে এটা নর্মাল না জানলে আপনারা অ্যাবনর্মাল জানবেন কি করে। তুমি কিন্তু বলছিলা যে আপনাদেরকে এরকম একটা সিটিজি দিতে পারে, সিটিজি দিয়ে আপনাদের আইইউ হতে পারে। একেবারে হলে গিয়ে প্রথম আইইউটা ছিল এরকম, সিটিজি দিয়ে আইইউটা লিস্ট মুভমেন্টে। তখন আমি বললাম যে হাই রে বাপ্পির এত সে আইইউটা পর্যন্ত বলে দিল। বুঝছো? এগুলো আমার হয়েছে। আর যেটা তুমি তো তোমার দখল রিটেন, অসপি, আইভি এবং ক্লিনিক্যাল ব্যাচ কোনোটাতেই মানে মানে বলা যাবে না, সব কটাতেই তোমার সমান দখল। তবে ক্লিনিক্যাল ব্যাচের বিষয়ে তুমি যেটা বলছো, তোমার কথায় আমিও, যে তুমি এটাকে খুব ওন করো, এটা আমি নিজেও বুঝি। তোমার বলার স্টাইল বরাবরই, তুমি যখন কোর্সে ছিলা ফার্স্টের দিকে বসতা, ম্যাডামরা কোনো কোশ্চেন বলে তুমি যে বলতা, তোমার বলার স্টাইলই ছিল অন্যরকম। তোমরা চিটাগাং পার্টি যারা ছিলা সবাই এরকম ছিলা, মারদাঙ্গা। আমরা ভয় পাইতাম তোমাদেরকে, বুঝছো? যাক, কিন্তু অনেক পরে হইলো, আমি আল্লাহ আমাকে এই রাস্তাটা সম্পন্ন করছে, এর জন্য অনেক শুক্রিয়া। আর তোমাদের হাত ধরে এত দূর আসা। আমরা ভর্তি, ফারহানা আপু যে কথাটা বলছেন, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এটা মেনটেন করতে হবে। আর আমিও ক্লাসে ভর্তি হয়েছি ঠিকই, কিন্তু ক্লাসগুলো না নিয়মিত করি নাই। আর যে সাবিনা যে হলো, আমি কিন্তু সাবিনার সাথেও পড়ছি, আর ও যেহেতু টু ক্লাস ছিল, আমি ওর সাথে এই গত 2 টার্ম যাবতই পড়তেছি টুকটাক, যখন ফাঁকে ফাঁকে সময় হয়। তো তোমার ক্লিনিক্যাল ব্যাচের যে তুমি এই যে ভেরিয়েশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু মানে খালি ভাবি যে প্রি এক্লাম্পসিয়া, তুমি কিন্তু শিখাইছো প্রি এক্লাম্পসিয়া, খালি প্রি এক্লাম্পসিয়া না, এই রোগী কিভাবে, হাউ টু প্রেজেন্ট টু ইউ, এই শব্দটা কিন্তু তোমার কাছ থেকে শেখা। তো আমি শুনে শুনে আমি পরে আমি নিজে নিজে পরে বুঝছি যে একটা জিডিএম এর পেশেন্ট কিভাবে আসবে, একটা ডায়াবেটিস, তাহলে একই জিডিএম এর আমার 2-3টা জিনিস করতে হবে। সে হয় ডায়াবেটিক হবে আগে থেকেই, কিংবা এইবার বাচ্চা পেটে তার গর্ভকালীন ডায়াবেটিস হবে। এই কথাগুলো কিন্তু তুমি শিখাইছো, এই যে ভেরিয়েশন গুলো তুমি শিখাইছো। এখন তোমার পরবর্তীতে আর অনেকে ক্লাস নেয়, ক্লিনিক্যাল ব্যাচ নেওয়া হচ্ছে, কিন্তু তোমার ক্লাস যে না করবে সে মিস করবে। এটা হলো আমার কথা। সে এই যে ভেরিয়েশন যেটা, সেটা সে ধরতেই পারবে না। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে, এই যে রিসেন্ট আপডেট, ফিটো ম্যাটার্নাল বলো, তুমি ফিটো ম্যাটার্নালে হলেও তুমি গাইনিয়ে, বললাম না, তোমার সমান দখল পদচারণার প্রতিটা ক্ষেত্রে। তোমার সাথে আমি তোমাকে ভয় পাই, বাপি সত্যি কথা, এই ভয়ের জন্য আমি তোমার ক্লাসে কখনো রেসপন্স করি না, চুপ করে খাই শুনতাম। গতবার যখন সুফিয়া খুব বলতো, সুফিয়ার সাথে আমি পড়ছি, ও কথা বলতো আমি শুনতাম, তোমরা যখন ইন্টারেকশন করতা, আমার মনে কোশ্চেন থাকতো, কিন্তু আমি ভয়ে আর বলতাম না, জানা বলছি কি কি বলতে কি বলি। তোমার মধ্যে বরাবরই আমার একটা ম্যাডাম ম্যাডাম ভাব, আমি যখন প্রথম থেকেই করছি। তুমি কোন ক্লাস, তুমি যে ভাইবা দিয়ে আসতো, পরীক্ষা দিয়ে পরের দিন যখন ইয়াতে আসতো আমাদের লাইব্রেরিতে, সবাই তোমাকে ঘিরে ধরছে, মানে আমার এই সব প্রতিটা সিনারি মনে হয়। কিন্তু পাশ করার পরে আমার আর বেশি মনে হচ্ছে, যে মনে হচ্ছে যে 10টা বছর আমি পার করছি, 17 থেকে আমার 26 লাগলো, এগুলো আমার এখন আর মনে নেই, সত্যি কথা। কিন্তু আমার এগুলো মনে, এই স্মৃতিচারণ হয়। তবে আমরা খুব লাকি যে তুমি, উর্মি, এদের মতো, মানে আমরা একই সাথে তোমাদের কোর্সমেটও ছিলাম, আবার তোমাদেরকে মেন্টর হিসেবে পেয়েছি আমরা। হ্যাঁ, আপু যেমন বললো, তোমাদের সুস্বাস্থ্য তো কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। এবং এই ব্যাচ গুলা অবশ্যই তোমরা মানে আরো, মানে আরো কত ফ্রুটফুল করা যায়, ইফেক্টিভ করা যায়, সেদিকে আমাদের তোমাদের করা উচিত। আর যে অনলাইনের যে ইয়েটা বলবো, যে একটা আমাদের কথা বলে না, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তো এই কোভিড এর সময়টা কিন্তু অনেক খারাপ গেছে। আমি তো যে কুয়েত মুটি হচ্ছে ডেডিকেটেড কোভিড হসপিটাল ছিল, আমার ওই সময় এখানে পোস্টিং ছিল। কিন্তু আবার এই কোভিডই আমাকে অনেক সুবিধা করে দিছে, যে অনলাইনের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা কিন্তু কোভিডই করলো। এর কারণে যেটা সাবিনা বলছে যে লাইভ ক্লাস করার প্রয়োজন আছে, অবশ্যই অবশ্যই, এর কোনো কোনো ইয়েই নেই। কারো মনোযোগ ধরে রাখতে চাইলে, প্লাস হচ্ছে তোমার মানে যখন মানে তুমি যখন একটা টপিকস পড়াও, তখন ওইটার ওই মুহূর্তে তোমার মাথায় যা খেলবে, আমি তোমাকে 2 ঘন্টা একদিন পরে যদি এটা ন করি, তখন ওইটা তোমার আসবে না। এটা আমিও বুঝি, আসে না, আমাদেরও আসে না, কারোই আসে না। এটা ভালো, অবশ্যই দরকার, কিন্তু কিছুটা আবার সুবিধাও আছে। সেটা হচ্ছে অনলাইনে, যেটা আমি বলতে চাচ্ছি, যেমন ধরো এই তোমার ক্লাস, এই যেমন অনলাইনের ক্লাসগুলো রেকর্ডেড থাকে, এই ক্লাসগুলো কিন্তু আমি একাধিকবার শুনতে পারতেছি। এটা তো একটা মানে খুবই একটা আমাদের জন্য খুব উপকারী। মানুষ পড়লে যতখানি না উপকার হয়, শুনলে কিন্তু আরো ভালো বেশি মনে থাকে।
তাই না? আমি যেমন ধরো তুমি যেমন যে কর্পোরালস গুলো যখন পড়াও এবং যে অবস্টেটিক ইমার্জেন্সি পড়াও, এগুলো যখন শুনি তখন মনে হয় যে আসলে যে এপিএইচ এর ক্লাসগুলো যে পড়াইছো, আমরা সহজ প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারি না। পরীক্ষা কিন্তু সহজ প্রশ্নের উপরেই হয়। মানে আমি এবার পরীক্ষা দিয়ে বের হয়ে ভাবলাম এই পড়ার জন্য, এই পরীক্ষার জন্য আমাকে এতদিন কষ্ট করতে হইলো, এগুলো তো আমি আগেই পারতাম, তাহলে আমি এতদিন কেন পারলাম না? একদম আসলে পাঁচটা আল্লাহ নিজে হাতে তুলে মানে দেয় বেটা। তুমি যে বলছো যে এটা এই এফসিপিএস হলো গড গিফটেড, এটা আসলেই গড গিফটেড। কিন্তু নিজের কিছু সাধনা প্লাস তোমাদের যে সহযোগিতা। আর জেনিসিসের কথা আমি কি বলবো, আমি তো জুলফিকার ভাইয়ের সাথে সারাক্ষণ, ভাইয়া আমি কিন্তু পারতেছি না, আপনার এই এই টাকা নিয়ে তো ভাইয়ের সাথে আমার সারাক্ষণ দর কষাকষি দাবার দামি হইতেই থাকতো অনেক রকম ওপিনিয়ন বলি। তোর ভাইয়া খেলে আস্তে করে কথা বলে, ভাই সে বলে আপা আপনি ভর্তি হন, পরে টাকা দিয়ে, ঠিক আছে, এরকম করে করেই করতাম। তা আমি সব কটা ব্যাচেই ভর্তি ছিলাম। ইভেন আমি এবারও পরীক্ষার মনে হয় 1-1.5 মাস আগে জফিক ভাইয়াকে বলছি, ভাইয়া আমাকে রিটেন ব্যাচে ভর্তি করাই দেন তো, আমার মনে হচ্ছে আমার পড়াটা সব ভুলে গেছি। তখন ভাই বলে "এই, আপনার মাথা খারাপ হয়েছে নাকি, আপনি কেস পড়েন অসপি পড়েন"। এবার এরকম হয়েছে আর কি। তো এখনো যে আমার মতে যেটা একটা কমপ্লিট প্রিপারেশন তুমি যেটা বলো, সেটা কমপ্লিট প্রিপারেশন লাগবে। আর ক্লিনিক্যাল ব্যাচ দিয়ে শুরু করাটাই উচিত। কারণ যারা ক্লিনিক্যালি আগে এটাকে মানে একটা কোশ্চেনের যে ভেরিয়েশন আসবে, কারণ এটা ইন্ডিভিজুয়াল, এই শব্দটা তুমি কিন্তু বলো যে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। আমি তোমার র্যাপিড রিভিশন ক্লাস করে আমি যেমন ধরো অ্যান্টিকোয়াগুলেন্ট সারা জীবন পড়ছি যে দত্তের বই দেখে 15,000 দিব, স্ট্যাট দিব, তারপরে থেকে 10,000 করে দিব, এই যে একটা ডোজ। আর তোমার র্যাপিড রিভিশন ক্লাসে গিয়ে আমি তখন বুঝছি যে এটার দুই ধরনের ডোজ আছে, একটা প্রোফাইলেক্টিভ, একটা থেরাপিউটিক। আমার এই কথাগুলো মাথায় ঘুরে, এই যে এসএলই কেন মেয়েদের হয়, কেন প্রেগনেন্সিতে কেন ফ্লেয়ার হয়, এই যে বিভিন্ন যে ছোট ছোট পড়াগুলা, এই পড়াগুলা কিন্তু তোমরা ক্লিনিক্যাল ব্যাচে তো রেডিমেড আমাদেরকে দাও। আর বিশেষ করে আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট যারা যারা বই পড়ে জ্ঞান অর্জন করতে রাজি নয়, যারা রেডিমেড চায়, তাদের জন্য তো ক্লিনিক্যাল ব্যাচের কোনো অল্টারনেট নাই। এটা এবং এটা করতেই হবে। হুম। এবং এটা কতদিন করতে হবে, যতদিন এ নদী পার না হবে। যে আমি এবার পাশ করে গেছি, আমি এবার রিটেনটা হোক, আমি পরে দেখবো না, কিংবা আমি একবার পড়ছি, আমি আর সামনের বার করবো না, এটা তো আমি মিস নো, এটা না। কারণ পড়াটা আমাদের মেমোরি যেটা আমাদের থাকে না, আমাদের বয়স হয়ে গেছে। এই যে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল যেটা শব্দ, আমাদের ফ্যাসিলিটি এখন অ্যাভেলেবেল না তো। নিজের অসুস্থ থাকি, ফ্যামিলি ক্রাইসিস থাকে, হাসপাতাল ম্যানেজ করতে পারি না, নানাবিধ অনেক সমস্যা। তো আমি তোমার সম্পর্কে আসলে বলার ইয়েটা আমার মানে ইয়ে নাই, যে মানে সাহস বলো দুঃসাহস হয়ে যাবে তোমার সম্পর্কে বলতে গেলে। যাক। আর আমি আমি আমার জেনেসিসকে বলবো যে আপনাদের তোমাদের এই ক্লাসগুলাকে যদি এমন মানে সুযোগ হয় যে তোমরা অনলাইনের পাশাপাশি যদি অফলাইনও করো, যারা করতে পারে তারা করলো, অনেকে চায় সরাসরি অফলাইন করতে। আর অনলাইন যারা দূরে আসছে তাদের জন্য তো অনলাইনের ছাড়া কোনো বিকল্প নাই, এটা। আর আরেকটা হচ্ছে যে যে পরীক্ষা দিতে হবে, এটার সাথে প্রাসঙ্গিক না, ক্লিনিক্যাল ব্যাচের সাথে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা দেওয়ার ইয়ে নেই। আমি এবার অসপি পরীক্ষা যেদিন হয়, আমি ঠিক করে গেছি যে আমি জেনেসিসে গিয়ে ইয়েটা দিব, যে ফাইনাল যে মকটা হলো, ওটাতে যাব। কিন্তু আমি খুব মানে খুব অসুস্থ, মানে এত শরীর খারাপ লাগছিল। আর সেদিন হচ্ছে ফিজিক্স পরীক্ষা ইন্টারের খারাপ হওয়ার কারণে একটা বিক্ষোভ হয়েছিল উত্তরাতে। আমি এখন উত্তরাতে, পুরা রাস্তাটা একদম ব্লক। তো আমি কিছু দূর গিয়ে ব্যাক করছি যে আমি মনে যাব না। পরে যাব না দুনো মনে করে 4টার সময় সিদ্ধান্ত নিলাম না যাব। পরে আমি যখন যাই গিয়ে দেখি জেনেসিসের পরীক্ষা মোটামুটি ক্লোজ, শুধু সাদিয়া বসেছিল। তো ওইখানেও যে যেমন ইয়ে ছিল, ইয়ার মধ্যে একটা কাউন্সিলিং ছিল আমাদের যে অলিগোস্পার্মিয়া নিয়ে, যেটা এখন এটা এসে বাসায় এসে আমি ওটা নিতে পারি শীটগুলো নিয়ে আসছি, নিয়ে এসে বাসায় পরে এটা আমি দেখছি। তো হলে গিয়ে দেখি যে হ্যাঁ একদম হুবহু ওটাই, এবং ওই জন্য আমি সিমেন্ট প্যারামিটারটা আবার ইয়ে দিছি দেখে, যার কারণে আমি হলে পুরোটাই বলতে পারছি। আমি যেটা পারি নাই সেটাতে 0 পাইছি, যেটা পারছি 10-এ 10 পাইছি মেবি। হুম। তো এরকমই। তো ব্যাপারটা হচ্ছে কেন তোমাদের ক্লাসগুলো দরকার, আমরা জানি অনেক, কিন্তু বলার সময় কিন্তু তা বলতে পারি না, লিখতে পারি না। আমরা যেটুকু মানে পড়ছি, প্রত্যেকটা স্টুডেন্ট যে কি পরিমাণ পড়ে, এক একজনের জানার ডেপ যে কত। অনেকের সাথে আমার পড়ার সুযোগ হয়েছে, কিন্তু দেখলাম যে ওরা রিটেন হচ্ছে না, অসপি হচ্ছে না, মানে প্রতি এক একটা স্টেপে তারা বাদ পড়ছে।
তো এটার একটা কারণই হচ্ছে যে আমরা মানে কম্বাইন্ড করি না। পড়াটা হইতে হবে কম্প্রিহেন্সিভ, যেমন হচ্ছে সার্জারি যেমন বলো, কম্প্রিহেন্সিভ সার্জারি একসাথে আমাকে টোটালটা এক্সপ্লোর করতে হবে, এটাও আমাদের টোটালটা এক্সপ্লোর করতে হবে, এবং টোটালটা পড়ার আগে আগে আমাদের ক্লিনিক্যাল ব্যাচে পড়তে হতে হবে। না হলে রিটেন পার হয়ে এসে পরে ওই দুইটাতে ফেল করে আসলে যে কি খারাপ লাগে, তখন আরো বেশি খারাপ লাগে, এবং স্ট্রেস যায়, যে কি পরিমাণটা স্ট্রেস যায়। আবার নতুন করে, কারণ হচ্ছে পরীক্ষাটা দিয়ে শেষ করতে করতে 20-22 তারিখ চলে যায়, তখন ওই পরীক্ষাটা যখন খারাপ হয় তখন নিজেকে এত টায়ার্ড লাগে, ফ্যামিলিকে যে 1-1.5 মাস যখন ডিপ্রাইভ করে হয়, তখন মনে হয় একটু ফ্যামিলিকে সময় দিয়ে নিজেকে একটু ইয়ে করি, ঠিকঠাক করি, তখন আর অনেক খারাপ সময়টা আরো আরো ওই পরের সময়টা আরো ছোট হয়ে আসে, নেক্সট পরীক্ষার পরের সময়টা ছোট হয়ে আসে। এর জন্য আমাদেরকে প্রথম থেকেই ক্লিনিক্যাল ব্যাচে পড়া উচিত। প্রথম 2 মাস, 2 মাস 2.5 মাস ক্লিনিক্যাল ব্যাচ অসপি এগুলোকে গুছায় ঠিক করে নিলে রিটেন পড়তে কিন্তু সময়টা কম। এবং তুমি একটা জিনিস, যে আমি যখন 2 ক্লাস পাই সেবারও তোমার ট্রিপস টিপস আমার সব মুখস্থ, তোমার প্রতিটা লাইন বলতে বললে বলতে পারবো চোখ বন্ধ করে। অনেক সময় নিয়ে নিছে, সবাই অনেক অনেক সময় হয়ে গেছে, রাত 10টার উপরে বেজে গেছে। যে তুমি কিন্তু একটা কথা বলছিলা, আমার মনে আছে, যে প্রথমবার যখন তোমার রিটেন হয় নাই, তুমি কিন্তু পরে রিটেন কেন হয় না, আমি রিটেন উদ্ধার করবো, ওই রিটেন লিখবো, ইয়ে করবো। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন বলি যে রক্তের বিনিময়ে রক্ত দিতে হবে, তো রিটেনের বিনিময়ে হচ্ছে রিটেনই লিখে প্র্যাকটিস করতে হবে, আর এই যে ক্লিনিক্যালে তোমাকে বলেই প্র্যাকটিস করতে হবে। এবার আমি যেটা করছি একটু ছোট করি সবার সুবিধার্থে, এটা হাইড করা ঠিক হবে না। আমি হচ্ছে হাসপাতালে আমি কাজ করি মেডিসিন ডিপার্টমেন্টে। তো আমি অনেক দীর্ঘদিন, আমি এখন রোগী দেখলে এলএপি জিজ্ঞাসা করতে আমি ভুলে গেছি, মানে আমাকে ওটা মুখস্থ করে পড়ে দেখে বলতে পারি, না না কিভাবে ইডিডি বের করতে, আমি এগুলো পড়ে মুখস্থ করে করে কিন্তু ফলে গেছি, আমার প্র্যাকটিস নেই। এই তো আমি কিন্তু একটু চেষ্টা করছি যে আমি আমার ডিউটির ফাঁকে ফাঁকে আমি ইয়েতে যেতে, রোগী দেখতে। তো ক্লিনিক্যাল শব্দটা এরকমই, তুমি যেটা বলো ক্রিটিক্যাল, ক্লিনিক্যাল মানে ক্রিটিক্যাল কেয়ারের জন্য পেশেন্টের কাছে যাইতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, একটা দুইটা বেশি না, একটা দুইটা রোগী অন্তত রোগীকে হ্যান্ডেলিং করতে হবে। এবং এটা আমি রোগীর কাছ থেকে আমি 15-20 মিনিট, 5 মিনিটের মধ্যে, ওখানে তো অল্প সময় ছিল, আমি 5 মিনিটের মধ্যে রোগীর একটা হিস্ট্রি নিছি, একটা যে পার্টিকুলার্স কিভাবে নিতে হবে। আমি এবার পরীক্ষাতে গিয়ে রোগীর অ্যাড্রেস নিতে ভুল করছে, পরে আমি একটা বানায় একটা অ্যাড্রেস বলছি, ম্যাডাম কিন্তু জিজ্ঞাসা করছে কিন্তু ম্যাডাম ভুলে গেছে, এটা হচ্ছে আল্লাহর একটা ইয়ে। ম্যাডাম বাড়ি জিজ্ঞাসা করছিল কিন্তু মিলে নাই, ম্যাডাম যদি বলতো হ্যাঁ তোমার সাথে মিললো না, আমি ধরা খেয়ে যেতাম, গেল। তো ওই করে আমাকে নিজে নিজে আমি দেখছি আমি পারি কিনা, আমার এটা আমি এবার এই কাজটা আমি করছি, যেটা এর আগে আমি করিনি। তো এটা দিয়ে আমি এটা বুঝলাম, যেমন এবার আমি যখন কেস পরীক্ষা দিতে যাই, তোমার কথা শুধু বলছি, যে তুমি বললা যে যেদিন আমি পাশ করবো সেদিন আমার মনে হবে যে আমার মনে হচ্ছে আমি পাশ করে যাব। বিশ্বাস করো, আমার কেন জানি আল্লাহ তাআলা আমার রাতের বেলা, আমার সেদিন ঘুম হইলো, আমার শরীর সকালবেলা ফজরের আগে আগে ঘুম ভাঙলো, আমি তখন ভাবছি কয়টা বাজে, দেখি একটু তাহাজ্জুদ পড়া যাবে। পরে আমি তাহাজ্জুদ পড়ছি কিন্তু আমার ঘুম মনে হলো আরেকটু ঘুমাই, পরে আরেকটু ঘুমাইলাম, নামাজ পড়লাম, পড়ে টরে পরে উর্মি বলে যে গোসল করে যাবেন, গোসল করে যাবেন, কিন্তু আমার শীত শীত লাগছিল, এরপর মাথাটা ভিজাইছি, গোসল করিনি, করে গেলাম। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে মানে একদম নর্মাল মনে হচ্ছে, মানে অন্য সময় পরীক্ষা দিয়ে এর আগেও যখন গেছি খুব স্ট্রেসে ছিল, খুব টক্সিক ছিল। আমি মানে এবার যেটা হচ্ছে ম্যাডামরা ফলো করে, এটা ঠিক, একটা স্টুডেন্টের একদম পায়ে থেকে মাথা পর্যন্ত তার সমস্ত কিছু ম্যাডামরা ফলো করে। আমার ডিএমসিতে সিট ছিল, আমি যে আমার চেয়ারটা ছিল রোগীর বাম পাশে, তুমি কিন্তু এই কথা বলছো যে আপনারা কিন্তু দেখবেন কোথায় আছে রোগী, বামে না ডানে, এই কথাটা তুমি কিন্তু ক্লাসে বলো। আমি দেখলাম যে সবাই বসে পড়ছে, তাই বললাম যে আমি কি ওইখানে বসবো, এটা কেন দিচ্ছে, বলে সবাই কেন বসলো। আমি তখন চিন্তা করে যে না, সবাই বসুক, আমি চেয়ার টেনে এই পাশে নিয়ে আসবো। ওই পাশ থেকে আমি চেয়ারটা টেনে এসে এই পাশে এসে বসছি, বসে তাকাই দেখি কি ওইখান থেকে ফরেনার আমার দিকে তাকাই আছে, একদম রিয়েলি রিয়েলি ইয়েতে। তারপরে হচ্ছে বলার স্টাইল, এবার আমার বলাটা মানে কেন জানি আমার কোনো মানে ভয় ছিল না, সেদিন কেসের দিন আমি ভয় পাই নাই, কথা খুব জোরে জোরে, মানে খুব জোরে জোরে বলছি, খুব একদম সাবলীল মনে হচ্ছে যে এমবিবিএস এর সময় যখন পরীক্ষা দিতাম ওইরকমই আমার কাছে খুব অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছিল। যাই হোক, তো তুমি যে ট্রায়ালের কথাগুলো বলতা, প্রতিটা জায়গায় কিভাবে করবেন আপনারা, পিবি এক্সামিনেশন কিভাবে করবেন, এই যে পারমিশন, এগুলো কিন্তু সবই প্র্যাকটিসের বিষয়, এগুলো কিন্তু খুব কঠিন না, খুব কিন্তু কঠিন না। ওই যে টিভিতে কিংবা মোবাইলে অনেক রিল দিলে দেখায় না যে যারা খুব দ্রুত অফিসে যান, 5 মিনিটে রেডি হবেন, কিভাবে এই মেকআপ করুন, এই করুন,
এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, তাই না? যেমন ফিটফাট হয়ে থাকার এটা প্র্যাকটিসের বিষয়। ওই পরীক্ষাটার হলটাও হচ্ছে যে একটা প্রেজেন্টেশন। এখানে অল্প সময়ের মধ্যে যে যত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবে, পারফেক্ট ডেলিভারি দিতে পারবে, ম্যাডামরা তখন বুঝতে পারে যে না, ও মনে হয় অন্তত অপটিমাম লেভেলে সে আছে। এটা আমি যেটা এবার মানে মনে হলো আমার কাছে, ম্যাডামরা এত রিজিড থাকে না। আর সবই যে পারতে হবে তা না, আর সব পেরেও কেউ কোনোদিন পরীক্ষার হলে যেতেও পারে না, পড়ে গেলেও হলে মনে করতে পারে না, এবং সেটা তারা প্রডিউস করতে পারে না। আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ে ঠিক আল্লাহ রহমত দান করেন, তবে চেষ্টা আমাদের করে যেতে হবে। আর হচ্ছে যেটা বলবো যে অবশ্যই ক্লিনিক্যাল ব্যাচে ভর্তি থাকতে হবে। যতদিন এই নদী সাগর পার না হবে, নদী বললে ভুল হবে, সাগর মহাসাগর যাই বলুক না কেন, এটা যতদিন পাস না হবে ততদিন ক্লিনিক্যাল ব্যাচে ভর্তি থাকতে হবে। এটাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি যখন পুতুল সামনে নিয়ে করে নিতাম, আমি একটা ছোট কথা বলি, শুনতে খারাপ শোনালেও যাই হোক, আমার মেয়ে কিন্তু আমাকে 3টা টেবিলে 3টা কাগজ দিয়ে রাখতো, আমি তুমি অস্পি দাও। এই কথাটা আমি না বলে পিগুলো না। আমার মেয়ে ক্যাঙ্গারু মাদার, বলো বলো তুমি বলো, প্রসিডিওর বলো। আমার মেয়েগুলো সব করে আমাকে, আমার এবার যে মোটিভেশন পাওয়ারের আমার মেন হচ্ছে আমার মেয়ে। তো হ্যাঁ, এখন আমাদেরকে মানে আমি যদি নিজে একবার কষ্ট করি, যেটা আমি এই সিরিয়াসটা কিন্তু কখনো ছিলাম না বাপি, বললে বিশ্বাস করো। আমার ঘরের সাথে ছিল, জেনে গিয়েছে পায়ে হেঁটে, জানে এই রিপন ভাই, জুলফিকার ভাই, তারা জানে একদম ওয়ালের সাথে হচ্ছে জেনেসিস ছিল। তারপরেও দেখো আমি কিন্তু সিরিয়াস ছিলাম না। আমি যখন এই উত্তরে চলে আসলাম, এখন আমার মনে হয় যে এত দূর থেকে যাব, আমার পড়াটা হয় নাই, গিয়ে কি করবো। আর তখন আমি করছি কি, রিটেন আমি যখন 3টার সময় এর ব্যাচের শুরু হয়, এক্সাম ব্যাচের টাইম তো রিটেনে 3টায়, আমি 3টার সময় এই কাগজ কলম নিয়ে কোশ্চেনটা যদি হয়তো আমি ওদের খাতাগুলো নিয়ে আসছিলাম, নিয়ে এসে আমি এটা কোশ্চেন লেখার চেষ্টা করতাম। পারি নাই, কিন্তু আমার একটা চেষ্টা ছিল। এটা মানে আমি এটা বলতে চাচ্ছি যে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যে কোনো কিছুর জন্য প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস না হলে ওই যদি মনে করি যে আমি হলে গিয়ে প্রথম দিয়ে আমি উতরে চলে আসবো, কখনোই পারবো না, কখনোই পারবো না। হিস্ট্রি বলা প্র্যাকটিস করতে হবে, এটা আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় হিস্ট্রি পিক করা জানতে হবে, যে কত কুইক এটা হিস্ট্রি নেওয়া যায়, এবং কমপ্লেন শুনে আমাকে সাজায় ফেলতে হবে যে এটা কি হবে। যেমন আমার রোগী বলতেছে তার বয়স 40 বছর, 1 বছর ধরে মাসিক হয় না, তাইলে এবার বুঝো আমিও তাহলে কি বলবো। আমি ভাবছি তাহলে কি রোগীর বয়সটাকে আমি 50-এ দাঁড় করাবো, ম্যাডাম যদি ক্রস করে তখন তো আমি ফেসে যাবো। তাহলে আমার কি করা উচিত? 40 যদি রাখে, তখন আমি ম্যাডাম 1 বছর হচ্ছে না, তখন আমি কি, তখন আমি বললাম আমি সঠিক থাকবো। ম্যাডাম যদি আমাকে বলে তখন আমি অ্যান্সার দিব। ম্যাডাম মানে পেশেন্ট তো এতটা, সে তার ডেট অফ বার্থ জানে না, সে এতটা মানে না শিক্ষিত না, কনসিয়াস না, সেটা তার একটা, সে একটা আনুমানিক একটা বয়স বলেছে, এটা মেবি ফিল মেবি, হ্যাঁ হ্যাঁ, মোর দেন তার এই এজের চেয়ে বেশি, আমার কাছে এটা মনে হচ্ছে। তো এই জিনিসগুলো কখন হয়? যখন মানে মানে পড়তে পড়তে বলে না যে গাইতে গাইতে গান, একটা সময় পার হলে যখন অনেকগুলো জিনিসে, তখন আমরা পাজল গেম করে মিলাই ফেলতে পারি। যখন আমরা অনেক অনেক শুনবো, ভেরিয়েশন শুনবো, তখনই এটা সম্ভব। এই যে তোমার ধরো আরএস নেগেটিভের খালি পড়ে আসতাম 0.09, এই 1.5-এর মধ্যে 1.5-এর বেশি, কিন্তু তুমি যখন নতুন রিসেন্ট আপডেট আসছে, সাথে সাথে তুমি এটা পড়াই ফেলছো সবার আগে, তোমার আগে কেউ পড়াইতে পারে না, তাই না? তারপরে যে পিজিটিএন এর যে কেমোথেরাপির বিষয়টা, যেটা এটাও তুমি বলে দিছো। তো এত চমৎকার, এত মানে রিসেন্ট আপডেট ক্লাস, কি না বলবো তোমাদের, বললাম না শেষ করা যাবে না বাপ্পি। তোমাদের উপরে এত গ্রেটফুল, মানে এটার আসলে কৃতজ্ঞতার কোনো শেষ নাই। তোমরা যে এত পরিশ্রম করো। আমি একটা ছোট্ট একটা কথা বলি, দীপিকার ভাই আমাকে যখন বললো যে ম্যাডাম আপনি একটু অস্পির সলভটা নেন, আমি বলছি আমি ঠিক মতো কথাই বলতে পারি না ক্যামেরার সামনে, ক্লাস নিবো আবার। তারপর ওই 10টা জিনিস বের করার জন্য আমার 1 সপ্তাহ লাগছে। তাহলে তোমরা যে এই এক একটা ব্যাচে আমাদের টপিক্সই থাকে 8-10টা, এবং বড় বড় টপিক্স, তাহলে তোমাদের কি পরিমাণ প্রস্তুতি তোমরা, মানে আমরা ক্লাস করতে হয়ে যায়, কিন্তু তোমরা যে ক্লাস নেও, মানে তোমাদেরকে তো আসলে মানে পায়ে ধরে সালাম করা উচিত, সত্যি কথা। এটা মানে আমি কেন বলি, কারণ এই 48,000 টাকা দিয়ে যখন পিজিতে আমি কোর্সে যাই, আমি কিছুই শিখতে পারি না, কিছুই শিখতে পারি নাই। কারণ হচ্ছে এই আজকে ক্লাস থাকে, কালকে ওইটা বন্ধ টন্ধ এভাবে চলে যায়। প্রথম 3-4 মাস এভাবে চলে যায়, পরে তো আবার ব্যাচ বি ঢুকে, সেকেন্ড হাফের যখন ব্যাচ বি ঢুকে, তখন এই ব্যাচে কোনো দাম হয় না, ওরা অ্যাবলিশ হয়ে যায়। এগুলো তো জানোই পিজির কাহিনী, এগুলো তো বুঝি নাই। কিন্তু জেনেসিস নতুন করে নামে পরিচয় জন্ম দিছে, পড়তে যে কিভাবে হবে
এটা জেনেসিসে জন্ম দিছে। এবং এই যে পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এটা জেনেসিসের হাত ধরেই। এবং তোমরা এটাকে মানে স্ট্রং করছো, স্ট্রেংথেন করছো, তুমি উর্মি, আর এখন নতুন হিসাবে সাদিয়া আসছে। এরা সবাই মিলে, আরো অনেকে ছিল, তারা সময়ের কারণে, যাদের ব্যস্ততার কারণে তারা এখন নিতে পারছে না। তোমরা অসাধারণ, তোমরা একটা মানে অনেক বড় কাজ, মানে মহৎ একটা কাজ করতেছো। আমি দুঃখ নিয়ে, মানে খুব দুঃখ ভারাক্রান্তে বলি যে আমাদের ম্যাডামরা যদি আমাদের প্রতি একটু সদয় হতো, যে আমরা যারা এই এই যে দীর্ঘদিন ঝুলে আছি, এই ঝুলার কারণ কিন্তু আমাদের ম্যাডামদের কাছে আমরা আসলে কিছু পাইনি। না, ওপেন এভাবে প্ল্যাটফর্মে বলা উচিত না, না সত্যি না কথা। আপু, কারণ তোমরা হাতে ধরে যেভাবে শিখাও, মানে এটা কিভাবে বলবো, মানে এটা এটা মানে আমার কাছে আসলে এটা খুবই ইয়ে মনে হয় যে জেনেসিস যদি না থাকতো আমি কোনোদিন পাশ করতে পারতাম না বাপি, আমার না যেটা মনে হয়। না এটা এখন ইয়ে পাশের না। হারটা এই কারণেই বেশি, এই কারণেই বেশি। তোমরা হচ্ছে রেডিমেড আমাদেরকে স্পুন ফিডিং করাই দিচ্ছ। যারা এটা গিলতে পারবে, হজম করতে পারবে, তারা পার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এর জন্য লেগে থাকতে হবে, অনেক বেশি বকবক করে ফেলছি। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন আপু। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি টানা লেগেছিলেন, এই যে লেগে থাকাটা এটাও তো অনেকে পারে না। আর এটা আপনি নিজেও বলছেন আপনি সিরিয়াস ছিলেন না প্রতিটা হ্যাঁ, সেশনে, হ্যাঁ। আপনি সিরিয়াস কম থাকতেন। আমি হুম, দেখা হলে খালি বলতাম আপনি একটু সিরিয়াসলি করেন, আপনি একটু আসেন, হ্যাঁ এটা আমি বলতাম। কারণ হচ্ছে সিরিয়াসনেস যখন চলে আসবে সেটা কিন্তু হয়ে যায়। কারণ আপনার পড়া সব হয়ে গেছে, একটা কনসেপশন মোটামুটি হয়ে গেছে, একটা ফাইন প্রিপারেশন নিয়ে ফাইন প্রেজেন্টেশন, এটা হচ্ছিল না। এইটা নিয়ে আপনি আটকে যাচ্ছিলেন বারবারই, না আমার সেইটাই কমপ্লিট হচ্ছে না, মানে কমপ্লিট হ্যাঁ আমি কখনো যেতে পারতাম না, ওই একটা পড়লে ফাইন, একটা পড়তে পারতাম না। হ্যাঁ আপনার ফুল একটা কমপ্লিট নিয়ে যে আপনি বসবেন হুম, সেটাই আপনি করতে পারেন না, কারণ না, আপনি লেগে কোনোদিন থাকতেন। পারি নাই। হ্যাঁ, কোনোদিন আপনি আমি লেগে পারি না। থাকতেন, হ্যাঁ। হ্যাঁ। এখন যেই আপনি লেগে এসেছেন, এই যে আপনার মেয়ে আপনার সাথে ছিল, আপনারে লাগাই রাখছে এবং আপনি আলটিমেটলি বেরোয় যেতে পারছেন। তো এইটা এটা ঠিক আছে, জেনেসিস হেল্প করে ঠিক, কিন্তু পাসটা কিন্তু ভেরি পার্সোনাল, একেবারে নিজের অর্জন, এখানে কাউকে ক্রেডিট দেওয়ার কিছু নাই। এটা একদমই নিজের অর্জন, কারণ আপনি কষ্ট করছেন দেখেই আপনি পারছেন। বলা তো সবার হচ্ছে, সবাই শুনছে, হুম, কিন্তু পাস তো সবাই করছে না। তো সে ওই জিনিসটাকে নিয়ে সে নিজে ধারণ করে নিজে প্রেজেন্ট করে আসছে বলেই সে পাস করছে, এবং পাসটা তার নিজের অর্জন। এখানে আসলে ওরকম না, হেল্পিং হ্যান্ড হুম, অনেকেই আছে, কিন্তু পাস তার নিজের। যেদিন সে পাস করেছে সেটা সে নিজেই পাস করেছে। এফসিপিএস এ এটা সম্ভবই না, এফসিপিএস না, কোনো পোস্ট গ্রাজুয়েশনে এটা সম্ভব না। এটা তার নিজের অর্জন, নিজে চেষ্টা করে। আমরা যেটা করি বা হোয়াট এভার ইট ইজ, সেন্টার যারাই আছে হেল্প করে, একটু পথ দেখায়, হুম। এভাবে করলে সুবিধা হবে, ওইভাবে করেন ইজি হবে, এইভাবে করলে মনে থাকবে। কিন্তু মনে রাখার দায়িত্বও আপনার, পড়াটাও আপনার, শেষও করতে হবে আপনাকে, লিখেও আসতে হবে আপনাকে, প্রেজেন্টও করে আসতে হবে আপনাকে, সব আপনাকে ফেস করতে হবে। সেই অ্যাবিলিটি আপনাকে অর্জন করতে হবে, করছেন বলেই পাস করছেন। এটা না, আসলেই কিন্তু তোমাদের সাথে যখন ছিলাম তখন কিন্তু খুব ইয়ে ছিলাম, তখন যদি আমি সিরিয়াস হতাম তাহলে আমার এই ইনশাল্লাহ আরো, জার্নিটা তো হ্যাঁ, লম্বা হয় নাই। যেমন এত ধরো হয়তো কানন হতো ছিল, না। সবাই হুম কাননের হুম খাতা হুম, পড়ে, তো তোমার সাথে সেটাই, কানন ছিল। সাবিনা যে আমার বান্ধবী, কুসুম নামের হ্যাঁ যেন, যে ও তো আমাকে এই যে এবারও পরীক্ষার আগে আমাকে খালি বললো যে সাথী, তুমি অন্তত খালি গুনগুনের জন্য পড়ো, আগে সেটাই। এই 5-7 দিন আগে। এবং এই যে ট্রিক্স, তোমরা যারা শোনো, যারা অল্প সময়ে বের হয়ে আসে, তাদের ডেফিনেটলি তাদের মানে পড়ার স্টাইল, তাদের যে মানে কি বলবো কৌশল, অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। এটার কোনো ইয়ে নাই। যেমন ও আমাকে বললো, আমি বললো যে এক কাজ করো তুমি, যেহেতু আমি বললাম আল্লাহ আমি কি যে পড়ছি আমার মাথায় কিছুই না, আমার খুব ভয় লাগছে গো, এভাবেই বলা। তখন সে আমাকে বললো তুমি হিস্ট্রিটুকু পড়ো, আর সাথে হচ্ছে তুমি ইনভেস্টিগেশন আর ম্যানেজমেন্ট আর রিটেনের খাতা থেকে তুমি যেটা পড়ছো সেটা পড়ো। কুসুম আমাকে যেটা বললো, সাবিনা যেটা ও, পরে আমি বললাম যে বুদ্ধিটা তো খারাপ না। তখন আমি দেখলাম কি, আমি হিস্ট্রি পড়লাম, 5-7টা হিস্ট্রি পড়ে ফেললাম। এখন বই খাতা উল্টাইলে দেখলাম, রিটেনের খাতা উল্টাইলে দেখলাম যে আমার ইনভেস্টিগেশন তো আমার পড়তেই হচ্ছে না। আর ম্যানেজমেন্ট তো ওই যে ডিপেন্ডস অন, তুমি যে পড়াও একটা স্পেসিফিক ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন, এটা দিয়ে আমি শুরু করতাম, এভাবেই আগাইছি। যেভাবে দিচ্ছে না, সময় তো লাগছে না পড়তে আসলে। তাহলে মানে এটাই হচ্ছে যে তোমরা যে লাইনটা ধরাই দিছো, লাইনটাকে শর্টকাট করে দিছো, যে আমাদেরকে যে এভাবে হাঁটলে আপনার জিনিসটা সহজ হবে। এটা একদম আসলে এটা এটা কোনোদিন, এটা একটা অল্টারনেট হয় না, তোমাদের সহযোগিতা ছাড়া এই পথ পারি হবে ঠিকই, কিন্তু অনেক কষ্ট হবে। তোমরা সহজ করে দিছো, আল্লাহ তোমাদের সেটাই, মঙ্গল করুক। আবারও দোয়া বলি, করবেন। জেনিসিস পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জেনিসিস দোয়া আমার করবেন নিজের আমাদের জন্য, পরিবারের এবং মতো। আপনার একটা অনেক হুম, কষ্টের জার্নি শেষ হয়েছে, অনেক দিনের জার্নি শেষ হয়েছে। এটাই আমরা চাই হচ্ছে শেষ হোক। এটা আসলে খুব কষ্ট, মানে আমাদের সব কোনো হুম। দায়িত্ব তো আমরা আসলে ছাড়তে পারি না, আমরা তো এখন স্টুডেন্ট। স্টুডেন্ট আমরা না, রাইট। এখন
এখন হচ্ছে আমরা অনেক কিছুর অনেক আমরা দায়িত্ব মাল্টিপল প্লে অনেক রোল করি দায়িত্ব এখন। নিয়ে চলি, হ্যাঁ। হুম, তো স্টুডেন্ট লাইফ হ্যাঁ। যখন ছিল হুম, তখন আমাদের পারফরমেন্স কোনো অংশে খারাপ ছিল না, কেউ কারো চেয়ে হুম, কম ছিলাম না। তবে এই হুম, জন্যই এমবিবিএস পর্যন্ত আমরা খুব ভালোই ছিলাম। তারপরে এক গাদা দায়িত্ব আমাদের মধ্যে চলে আসছে, সব হুম, দায়িত্ব হুম, পালন করতে গিয়ে পড়াশোনাটা ছুটে যায় আর কি। তো এটা ওইখানেও বুঝছি। যে লেগে থেকে আলটিমেটলি শেষ করে চলে আসছেন, এটা অনেক বড় ব্যাপার। কারণ এটা অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন আপনি, কারণ এক একটা হুম, 6 মাস, এক একজন যখন 6 মাস পরে সে ফেল করে, তার যে হ্যাঁ, কি বিশাল, মানে কি হুম, বিশাল যে কষ্টটা সে পায়। আমি তো বলি 6 মাস মানে সে হুম, তার নিজের 2 বছর বয়স বেড়ে গেছে। হ্যাঁ, একের হ্যাঁ, এই 6 মাস পরীক্ষাটা মানে এরকম তার দুই স্ট্রেস, বছর রাইট। বয়স বেড়ে গেছে, এতটাই স্ট্রেসের। তো সেই হ্যাঁ, জায়গা থেকে বের হয়ে হুম, এসে পড়ে দেখে আপনি শেষ করছেন, এটার জন্য অবশ্যই আপনি প্রশংসা পান, প্রশংসার দাবিদার, কারণ আপনি লেগেছিলেন, এটা অনেক বড় লেগেছে, জি, ব্যাপার। জি, হ্যাঁ, এটা ঠিকই, বাকি তোমাদের যারা দোয়া। আছেন, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, তা আমি বলবো এটা আপনারা নিয়ে নেন অ্যাজ এন এক্সাম্পল। মানে এই লেগে থাকতে হবে, লেগে থাকলে শেষ হবে, হুম, এফসিপিএস হবে না এটা হতেই পারে না। এফসিপিএস আপনার হবে, একটু লেগে থাকতে হবে, ডেডিকেটেড থাকতে হবে, হ্যাঁ, কনসেন্ট্রেট করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, অবশ্যই এটাই কথা, এটাই এই লাস্টে জিনিসটা মেসেজ, হইলে, ঠিকই বলছো। এইটা জিনিস হলে আপনি ইনশাল্লাহ পেরে যাবেন। তো হ্যাঁ, সবাইকে আমি আহ, এখন যারা নতুন যারা আছেন তাদের জন্য জাস্ট একটু আমি আউটলাইন দিব কেসের। হ্যাঁ, আমরা কথা বলবো। হ্যাঁ, অ্যানি, আপনি আনমিউট হয়ে কথা বলতে পারেন, অসুবিধা নাই। আপু থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি এই সেশনে এক্সপ্রেস পাস করেছি আলহামদুলিল্লাহ। তো কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। থ্যাংক এ ইউ। নিয়ে আমি ভিডিওটা দেখতে চাই, চেহারা। আচ্ছা আপু তাহলে একটু 1 মিনিট আমার কিছু সময় দেবেন। হ্যাঁ আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপু বলেন। আসলে আপনার সাথে কথা বলার জন্য আমি আসলে আপনাদের কথাও শুনছিলাম, আপনার সাথে এই তো কথা চিনতে বলার জন্য পারছি, এই আসলে যে এখানে। বললাম না, হ্যাঁ, চেহারা না দেখলে তো বুঝি না। হ্যাঁ বলেন আপু, এবার বলেন। আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনাকে আমি অনেক বিরক্ত করেছি, পাশ করে আপনাকে সরি বলে নিব। সেটা সরি বলার জন্যই আপনাকে আসলে আমি কথা না বলতে না, চেয়েছি আমি আপনাকে যে বিরক্ত হই নাই, কংগ্রেচুলেশন আপু। না, আপনি বিরক্ত হন নাই, কিন্তু আমারই এক সময় ভয় লাগতো যে আপনাকে আমি এত ক্লাসে কোশ্চেন করতাম যে আমারই এক সময় ভয় লাগতো যে আপু মনে হয় এখন রাগ করবে, কিন্তু আপনি কখনোই রাগ করেন নাই। এবং আমার কাছে আসলে এই কনফিডেন্ট ছিল যে আমার সব কোশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারবেন, মানে এবং সেটা আমার কনসেপশনটাকে ক্লিয়ার করে। এই জন্য আসলে আপনাকে থ্যাংক ইউ। আর যে আরেকটু বলি যে আমি আসলে ফিলিং শেয়ারেও বলেছি, কিন্তু আসলে আপনাকে পাই নাই, আর এই জন্য আপনাকে একটু বলি। সেটা যে আমি মানে প্রিপারেশন যেটা আপনার ক্লিনিক্যাল ব্যাচের যে ক্লাসগুলো ছিল, আমি ক্লিনিক্যাল ব্যাচটা করেছিলাম একটু আগে। আপনি যে সেশনে ফিটোম্যাটার্নাল পাস করলেন ওই সেশনে আমি ছিলাম আপনার ক্লিনিক্যাল ব্যাচে। তো আচ্ছা। খাতাগুলো লেখা ছিল, পরে আপনার র্যাপিড রিভিশন ব্যাচে গত সেশনে ছিলাম। তো হুম। আসলে আপনি যে ক্লিনিক্যালের যে বেসটা তৈরি করে দেন এবং যে কনফিডেন্সটা তৈরি করে দেন, এটাই আসলে আমি এতে গাইনিকেস আমার ছিল মুলেরিয়ান অ্যাজেনেসিস, এবং আমি সেটা জানি যে মুলেরিয়ান অ্যাজেনেসিস, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এটাকে এআই এস্টাবলিশ করতে পারবো। হুম। মানে আপনার কাছ থেকে আসলে এই কনফিডেন্টটা যে আপনি যেটা মনে করবেন সেই কেসটাকেই সুন্দর করে এস্টাবলিশ করে আসবেন কনফিডেন্টের সহকারে। এটা আসলে আমি জানার পরও তখন আপনার কথা মনে হয়েছে যে না, আপু তো বলছে যে ঠিক আছে আপনার যেটা মনে হয় আপনি সেটাই ক্লিনিক্যালি এস্টাবলিশ করবেন। তো এই কনফিডেন্টটা আসলে আপনার কাছ থেকেই পেয়েছি আমি, যে পরীক্ষার হলে আমি জানি যে কেস ডায়াগনোসিস এটা আমার রোগী বলছে 46 XX, তারপরও আমি উল্টা ডায়াগনোসিস করে আসছি। এই কনফিডেন্সটা আপনার কাছ থেকে পাওয়া হয়। এবং পরীক্ষা দিয়ে বের হওয়ার পর কিন্তু আমি পুরো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে যে আমি এখন কি করব। তখন কনফিডেন্স লেভেল লো হওয়া শুরু করছে যে আমি কিন্তু ইচ্ছে করে পাস জেদ তো, করে। হ্যাঁ, পাস করছেন না, ঠেকাইতে পারবে না কেউ। আলহামদুলিল্লাহ এটা পারছি। হচ্ছে, হ্যাঁ, না মানে আমি এটা হচ্ছে কোশ্চেন সবই এই জিনিস। পেরেছি, কিন্তু ডায়াগনোসিস যখনই বলেছি আমার গাইনি বোর্ডে একজন পাকিস্তানি এক্সামিনার ছিলেন, আর সোহরাদের ডিপার্টমেন্টাল হেড ম্যাডাম ছিল, আমার সেন্টার সোহরাদে ছিল। আমি হুম। ডায়াগনোসিসটা বলার সাথে সাথে দুই ম্যাডামের দেখলাম এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল। হুম। মানে আহ, তখন আমার মনে হলো যে আমি কি ভুল করলাম এত কনফিডেন্স শো করে, কিন্তু পরে মনে হচ্ছে যে না, ঠিক আছে। মানে সেটাই সেটাই। ক্লিনিক্যালি অনেক কোশ্চেন ম্যাডামরা দুই বোর্ডে অনেক কোশ্চেনই ক্রস করছে, কোশ্চেন সবই পেরেছি। ও আচ্ছা আপু, একটা কোশ্চেন আপনার জন্য ছিল যে আমি একটা কোশ্চেনই পারি নাই দুইটা বোর্ড মিলে, আবারও কোশ্চেন করছি আপনাকে, দেখেন। হ্যাঁ, দেখি পারি সেটা কিনা। যে হ্যাঁ, প্রি এক্লামশিয়া ছিল তো, সুপার ইম্পোজ প্রি এক্লামশিয়া ছিল।
তো ওখানে ম্যাডাম জিজ্ঞেস করেছিল রাতুরুমানা ম্যাডাম যে হচ্ছে আমরা যে প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও করি, তো এই ক্রিয়েটিনিনের সাথে প্রোটিনটাই কেন হচ্ছে আমরা রেশিওটা করি, অন্য কিছুকে কেন না নেই? এই একটা কোশ্চেনই আমি দুইটা বোর্ড মিলে পারি নাই। আচ্ছা, কারণ হচ্ছে আমার রেনাল ইম্পেয়ারমেন্ট যখন হয় তখন হচ্ছে ক্রিয়েটিনিনটাই ইয়ে হচ্ছে, মানে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটাই অল্টার্ড হয়, যেটা ভেরি মাচ স্পেসিফিক ফর রেনাল ফাংশন। আমি তো রেনাল জায়গাটা দেখতে চাচ্ছি প্রোটিন ক্রিয়েটিনিন দিয়ে, যে তার রেনাল ইম্পেয়ারমেন্ট হলো কিনা, প্রোটিনটা লুজ হচ্ছে, হ্যাঁ, এবং সেটার ইউরিনে আসছে, প্রোটিনের পরিমাণ বেড়ে যাচ্ছে ইন কম্পারিজন টু ক্রিয়েটিনিন, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা দিয়ে আমি কম্পারিজন করতে পারবো। এরকম একটা স্ট্যান্ডার্ড জিনিস যেটা হচ্ছে ক্রিয়েটিনিন ফর কিডনি, মানে প্রোটিন ক্রিয়েটিনিনে ক্রিয়েটিনিনটাকে এই জন্য নেওয়া হচ্ছে, আমার কম্পারিজনে একটা স্ট্যান্ডার্ডকে নিতে হবে, যে যাকে দিয়ে আমি বাকিদেরকে তুলনা করতে পারবো। ও যদি স্ট্যান্ডার্ড না থাকে তাহলে তো হবে না। ক্রিয়েটিনিন হচ্ছে রেনাল ফাংশনের জন্য স্ট্যান্ডার্ড একটা মার্কার। ক্রিয়েটিনিন দিয়ে ক্রিয়েটিনিন মানে আমি ক্রিয়েটিনিনকে ঠিক রেখে প্রোটিন বাড়ছে সেটা দেখছি, প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। এটা হচ্ছে প্রিএক্লাম্পসিয়ার রোগীর জন্য তখনই অ্যাপ্লিকেবল যখন তার আগে ক্রিয়েটিনিন ভালো ছিল, কারণ এই প্রিএক্লাম্পসিয়াটা তো ইট ইজ ভেরি মাচ ফর প্রেগনেন্সিতে তার প্রেশার বাড়ছে, তার মানে তো প্রোভাইডেড যে তার ক্রিয়েটিনিন একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে, সেখানে আমি প্রোটিন ক্রিয়েটিনিন দিয়ে প্রোটিন বেড়ে যাচ্ছে কম্পারিজনে দিতে পারছি। কিন্তু যখন সেটা আবার হচ্ছে আমি হাইপারটেনশনের রোগী, ক্রনিক হাইপারটেনশনে যাচ্ছি বা সিকেডিতে যাচ্ছি, সেখানেও আমাকে তো আমি কিডনি ফাংশন দেখতে চাচ্ছি, কিডনির অল্টারেশন হচ্ছে কিনা সেটা দেখতে চাচ্ছি। তো কিডনির অল্টারেশন দেখতে হলে আমাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে একটা লেভেলকে, যেটা কিডনিকে রিফ্লেক্ট করছে, ইট ইজ ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিনের কম্পারিজনে প্রোটিন কত যাচ্ছে সেটা দিয়ে আমি তখন তার কতটা খারাপ হচ্ছে সে লেভেলটা করতে পারি আর কি। ওইটা আরেকটা জিনিস ছিল, যেটা হচ্ছে আরেকটা ছিল, আরেকটা লেভেল ছিল, আমার ঠিক মনে পড়ছে না, যেটা দিয়েও আমরা করতে পারি, কিন্তু তাও অ্যালবুমিন ওইটা ক্রিয়েটিনিন রেশিও। না, অ্যালবুমিন ক্রিয়েটিনিন না, না ক্রিয়েটিনিনের ছাড়া আমরা আরেকটা কিছু যেটা হচ্ছে ফর কিডনি আমরা নিতে পারি। কিন্তু তারপরেও ক্রিয়েটিনিনটা হচ্ছে বডি তৈরি করছে এবং এটা ভেরি মাচ কিডনিকে রিফ্লেক্ট করে, এবং সেই কিডনি ফাংশনে আমাদেরকে ক্রিয়েটিনিনটাকে কম্পারিজনে আনতে হয় প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও দিয়ে, মানে আপু তার এই জন্য কম্পারিজন। দেখেন যে আমার কনফিডেন্সটা এরকমই যে হচ্ছে যে আপনার কাছে সব কোশ্চেনের অ্যান্সার আমি পাবো, পাস করেও আপনাকে কোশ্চেন করছি। আর সেটা মানে তো হচ্ছে রেনাল ফাংশন, তো আমরা প্রোটিন ক্রিয়েটিনিন দিয়ে তো রেনাল ফাংশনকে দেখছি, ওই জন্য না, ওই ক্রিয়েটিনিন ইজ পরীক্ষা হলে আসলে মানে অত চিন্তা করতে পারিনি, তো ম্যাডাম ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝছে যে আমি পারবো না, পরে আমি স্কিপ করে আর দুইটা বোর্ড বলি, একটা কোশ্চেনই শুধু আমি পারি নাই। আর ওই যে যেমন ডায়াগনোসিসটা উল্টো অ্যালবুমিন বলছে। ক্রিয়েটিনিন কেন, কেন আমি অ্যালবুমিনকে নিচ্ছি গ্লোবিউলিনকে নিচ্ছি না কেন, কেন? জানি না আপু, এটা আসলে মানে মাথায় ম্যাডাম অবশ্য ওটা আমাকে জিজ্ঞেস করে নাই, ওই জন্য একটু বেঁচে গেছি। অ্যালবুমিন আসছে, প্রোটিন দিচ্ছি, আরেকটা হচ্ছে অ্যালবুমিন দিচ্ছি। অ্যালবুমিন ইউরিয়া ইট ইজ ভেরি মাচ অ্যাবনর্মাল। অ্যালবুমিন ইউরিয়া যখন হবে এটা অ্যাবনর্মাল, এবং ওইটা হচ্ছে একটা অ্যাবনর্মাল মার্কার হিসেবে আসবে। অ্যালবুমিন ক্রিয়েটিনিন সেই জন্য দেয়া হয়। প্রোটিন ইউরিয়াতে তো অনেক ধরনের প্রোটিন যাচ্ছে, সেটাকে যদি আরো স্পেসিফাই করতে চাই তখন আমি অ্যালবুমিনকে দেখতে চাচ্ছি, কারণ অ্যালবুমিন যদি বের হয়ে যায় এটা হচ্ছে মানে অ্যাবনর্মাল, একদম ডেফিনিট অ্যাবনর্মাল বুঝাচ্ছি আমি কিডনিতে। গ্লোবিলিন যেটা কেন অ্যাবনর্মাল না আপু? গ্লোবিলিন কি কেন না, আমরা নিচ্ছি? মলিকুলার ওয়েট কার বেশি, অ্যালবুমিনের বেশি না গ্লোবিলিন, গ্লোবিউলিনের? গ্লোবিলিনের বেশি। তাহলে আমার যখন রেনাল ফাংশন অল্টারেশন আর্লি দেখতে চাই এবং সেখানে আমি অ্যাবনর্মালিটি ডিটেক্ট করতে চাচ্ছি, ইট ইজ ফর অ্যালবুমিন। গ্লোবিউলিনতে আরো বড়, সে তো আরো পরে যাবে। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আসলে অনেক রাত হয়েছে, আপনাদের আর সময় না নেই আসলে মানে থ্যাংক আপনার ইউ অ্যান্ড ক্লিনিক্যাল ব্যাচে কংগ্রেচুলেশন। আসলে করা এবং পরবর্তীতে মানে র্যাপিড রিভিশন, আসলে আপনার ক্লাসগুলো করার পর আমি আপনাকে এক সময় ক্লাসে বলেছিলাম যে ইনশাল্লাহ আমি এসিকিউ পারবো। মানে এই কনফিডেন্টটা আমার ক্লিনিক্যাল ব্যাচ এবং হচ্ছে র্যাপিড রিভিশন ব্যাচ থেকে এসেছিল যে আমি ইনশাল্লাহ এসিকিউ আমি পারবো। আমার একটু ভয় ছিল যে মানে ব্রড কোশ্চেন নিয়ে, যে 1 নম্বর কোশ্চেনটা নিয়ে, যে এটা তো আসলে মানে কেমন হবে, মানে কি করব। কিন্তু আমার এই কনফিডেন্স ছিল যে আমি এসে কিউ পারবো। টাইম ম্যানেজমেন্ট সেটা আলাদা বিষয়, সেটা আলাদা আসলে, কথা। কিন্তু আমি অ্যান্সার করতে পারবো, আমি কোশ্চেনটা জানি। এবং ইনশাল্লাহ এটাই হয়েছে যে আমার পেপার 1 পেপার 2 মিলে, হ্যাঁ কিছু তো আনসিন কোশ্চেন বিসিপিএস থাকবে যেটা আমাকে একটু বানায় লিখতে হবে, বাট মানে এমন কোনো কোশ্চেন ছিল না যেটাকে আমি টাচই করতে পারবো না, বা যেটা আমাকে ভাবাই নিয়েছে যে এটা আমি আসলে কি করতে চাই। কিন্তু এই কনফিডেন্স আসলে যে আপনার ক্লাসগুলো করে হয়েছে। তো আপনাকে অনেক থ্যাংক ইউ। তো হচ্ছে থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ। এই যে বললাম যে আমি আসলে আপনাকে বলেছিলাম যে আমি হচ্ছে আপনাকে সরি বলবো, সেটা বলার জন্যই। আর আপুদের মতো আসলে আমি মানে ফার্স্ট টাইমই মানে এক্সামিনে ছিলাম এবার, আর গত সেশনে এমসিপিএস পাস করেছি, তো এই জন্য আসলে আমার এক্সপিরিয়েন্স কম। আসলে এলাম দেখলাম জয় করলাম টাইপের অবস্থা আমার, মানে এই জন্য আসলে এটা এক্সপিরিয়েন্স হচ্ছে যেহেতু কম,
অনেক না, বেশি লেভেল। এক্সপিরিয়েন্স কমের কিছু নাই, এটা হচ্ছে আপনার ভেরি মাচ ফোকাসড প্রিপারেশন ছিল। যারা একবারে পাশ করে তারা হচ্ছে প্রচন্ড ফোকাসড, সে একটা দিনও নষ্ট করে নাই, এই জন্যই সে বের হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। এটা এক্সপিরিয়েন্স কম বলে নিজেকে ছোট করারও জায়গা নাই। আর এটা মানে এফসিপিএস ব্যাপারটা হচ্ছে কি, আসলে আমরা এটা কয়বারে পাস, তার চেয়ে বড় কথা হচ্ছে সে পাস, এটা হচ্ছে কথা। হ্যাঁ, কিন্তু এটা যে আলহামদুলিল্লাহ, একবারে এটা পাস এটা করছে আসলে মানে হ্যাঁ, হ্যাঁ, মানে আল্লাহর এটা একটা ইচ্ছা এই থাকে, তার জায়গাটা বলার এটা মতো বলতে নাই যে পারবো না আমি তো। একবার বা দুইবার বা 100 বার, কথা সেটা না, কথা হচ্ছে পাস। কিন্তু যারা একবারে পাস করছে, হ্যাঁ অবশ্যই তাদের মধ্যে কিছু তো আছেই, না থাকলে তো একবারে হতো না। এবং সে থাকাটা কি প্রচন্ড ডেডিকেটেড, সে একটা দিন নষ্ট করে নাই, সে প্রচন্ড ফোকাসড কনসেন্ট্রেশন নিয়ে সে পাস করে আসছে। এবং সে যে কষ্টটা 1 বছর না, তার কষ্টটা আরো আগে ছিল, সেখানে সে ফাইন প্রিপারেশন 1 বছর নিয়েছে এবং সে পাস করে আসছে। এটা হচ্ছে ঘটনা, 1 বছর না, 6 মাসের মাথায়ও কিন্তু কেউ কেউ পাস করে। তো এটা হচ্ছে কি, সে কিন্তু 6 মাস প্রিপারেশন নেয় নাই, তার প্রিপারেশন আগে থেকেই শুরু হয়ে গেছে। আর আমরা যারা হচ্ছে দেরি করছি, তারা হচ্ছে কোর্সে গিয়ে প্রিপারেশন শুরু করেছি। কোর্সে গিয়ে প্রিপারেশন শুরু করলে তার তো একটু দেরি হবে, জিনিস সময় সবারই লাগছে, সে আগে থেকে শুরু করে ফাইন, ও দেরিতে শুরু করে ফাইন, কিন্তু জিনিস তার আছে। আর এটা এরকম না যে আপনি একবার পাশ করেছেন বলে আপনার এক্সপিরিয়েন্স কম, তা না, আপনি অনেক বেশি ফোকাসড এবং আপনি আরো পারবেন, কত তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবে সেটা আপনি আরো ভালো বলতে পারবেন। এটা মানে এগুলো ওরকম না, এফসিপিএস মানে পোস্ট গ্রাজুয়েশন জার্নিটাই আসলে সবারই যার যার ভেরি মাচ ইন্ডিভিজুয়ালাইজ এক্সপিরিয়েন্স, এবং সেটা সবারই কাজে লাগবে এরকম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটা আমরা কাউকে ছোট বড় করার কোনো জায়গা নাই। তবে এটা সবার আসলে জন্য কঠিন কংগ্রেচুলেশন। একটা জার্নি, এটা আসলে হ্যাঁ, এটা খুবই সবাই কষ্টকর একটা শেষ জার্নি। করবে, এবং সে শেষ করছে কষ্ট করেই শেষ করছে, কষ্ট না করে কেউ শেষ করতে পারবে না। যে এক না, বছরে লাস্ট করেছে এক সে বছর আসলে সেরকম আমি কষ্ট কোর্সে ছিলাম, করেছে। আমি চেষ্টা করেছি টাইমটাকে যতটুকু পারি ইউটিলাইজ করার। হ্যাঁ, মানে ওখানে আপনার কোনো নুইসেন্স ছিল না, কোনো নয়েজ ছিল না, আপনি একটা মিনিট নষ্ট করেন নাই, এই কারণে আপনি একদম ঠিক টাইমে বের হয়ে চলে যেতে পারছেন। এটাই হয় মানে আল্লাহ প্রদত্ত তো, আল্লাহ তো দেখছে আপনি যে জিনিসটা ইউটিলাইজ করেছেন, তো তা আপনাকে তো দিবে আল্লাহ, ও আল্লাহ দেয়। আমি তো সেটাই বললাম যে ডেডিকেটেড যে থাকবে তাকে দিয়ে দিবে, যে ডেডিকেটেড থাকবে না তার জন্য একটু কষ্ট হয়ে যাবে। এবং সেটা নিজেও বুঝে যাবে যে আমি এবারে ডেডিকেটেড ছিলাম না বলে হয় নাই, এবারে ডেডিকেশনটা আসুক, হয়ে যাবে, হবেই, না হয়ে কেউ যাবে না। কিন্তু ডেডিকেশন লাগবে, প্রচন্ড ডেডিকেশন লাগে, এটা আল্লাহর কাছ থেকে চাইতে হয়। এটা এই জায়গাটা আমরা আসলে আল্লাহর কাছ থেকেই পাই, সেটা গড গিফটেডই, এটা অস্বীকার করার কিছু নাই, নিজের এটা কষ্ট। অবশ্যই, কারণ কষ্ট সবাই কম বেশি করে, এই পর্যায়ে হ্যাঁ, প্রিপারেশন সবারই ভালোই থাকে, সবারই কিন্তু থাকে, আসলে মানে গড ভাগ্যে গিফট, যার পাস থাকবে ওই দিন আসলে তার পাস হবে, তার কারণ জন্য সব সোজা। প্রিপারেশন কেউই থাকবে। তার জন্য সব সোজা, আর ওদিন যার হবে না তার জন্য সবই। থ্যাংক ইউ আপু, আপনার আসলে অনলাইন অফলাইন দুইটা এক্সপিরিয়েন্সই আমার আছে। এর আগে অনলাইন ক্লাস করেছি, পরে অফলাইন ক্লাস করেছি, দুটাই আসলে অসাধারণ, এবং দুইটারই দুই রকম বেনিফিট আছে। তো হচ্ছে যে অস্পিবাসে আপনাকে মিস করেছি, অস্পিবাসের শেষের দিকে আপনাকে মিস করেছি। আমরা আমরা সবসময় বলতাম যে বাপি আপু নাই কেন, মানে আমরা যারা কোর্সমেট বা লাইব্রেরি মেট যারা ছিলাম, বাপি আপুকে আমরা খুব মিস করেছি, সবারই একই কথা যে বাপি আপুকে আমরা হারাই ফেলছি কেন। তো আহ ইনশাল্লাহ হচ্ছে আপনি আগে যেভাবে ছিলেন, আরো আমাদের মানে পরবর্তী যারা আসবে তাদের পথকে সহজ করার জন্য আপনি আরো বেশি মানে অ্যাক্টিভ থাকবেন এবং হচ্ছে সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, এই দোয়া থাকলো, আমাদের থ্যাংক জন্য ইউ, দোয়া করবেন। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। আপু, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ। আল্লাহ একটু হাফিজ, আমি আসসালামু বলি, আলাইকুম। হ্যাঁ বলেন। তো জুলফিকার ভাই কি আছেন নাকি অফ হয়ে গেছেন? জুলফিকার ভাইকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, আমাদের আসলে আজকে একটু প্ল্যান ছিল যে আমরা একটু আউটলাইন দিব, কেস আউটলাইনটা। যদি আপনারা সময় দেন তাহলে আমি বলতে পারি, আর যদি মনে করেন যে না রাত হয়ে গেছে তাহলে আমরা আরেকদিন এটা অ্যারেঞ্জ করতে পারি, এটা তো সম্পূর্ণ আপনাদের উপরে। আম, কিন্তু ক্লিনিক্যালের বেলায় যদি বলি, ক্লিনিক্যাল আমাদের প্রিপারেশনটা নিতে হয় হচ্ছে একদম ডে 1 থেকে। কারণ হচ্ছে এই ক্লিনিক্যাল আপনাকে রিটেনের হেল্প করবে এবং পুরো এফসিপিএস এর প্রিপারেশনে হেল্প করবে। ক্লিনিক্যাল ইজ নট অনলি ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল হচ্ছে সব মিলায়ে প্রিপারেশন, কারণ এখানে থরো ডিসকাশন সব কিছুর করা হয়। যেটা হচ্ছে মানে একটা টপিকস, সে রোগী কিভাবে আসবে, ক্লিনিক্যাল শুরুটা হয় কি করে, যে কোনো একটা ডিজিজ, একটা রোগীর ওয়ে অফ প্রেজেন্টেশন কি কি রকম হতে পারে। একটা ডিজিজের প্রেজেন্টেশন কিন্তু অনেক রকম আছে, অনেক ভাবে তারা অনেকগুলো কমপ্লেন নিয়ে আসতে পারে, সেখানে আপনি ওই ডিজিজটা ডায়াগনোসিসটা করতে হবে। তো সেজন্য শুরু হয় হচ্ছে তার প্রেজেন্টেশন দিয়ে, তার প্রেজেন্টেশন দিয়ে তাকে পেশেন্টের প্রোফাইল দেখা, পেশেন্টের কমপ্লেইন শোনা, পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি আছে জানা, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা প্রভিশনাল ডায়াগনোসিসে যাওয়ার চেষ্টা করি। এরপরে রোগীটাকে আমরা এক্সামিন করি, সে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে
তার সাথে কমপ্লেনের সাথে মিলায়ে সেখানে আমরা আবার একটা প্রভিশনাল ডায়াগনোসিস আনি, এবং তারপরে আমাদের এইম থাকে যে আমি আমার ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে চাই। আমার কিছু ডিফারেন্সিয়ালস থাকে যে এটাও হতে পারে, সেটাও হতে পারে, ওটাও হতে পারে। সেই ডিফারেন্সিয়ালসকে এক্সক্লুড করার জন্য আমরা কিছু ডায়াগনোসিস করতে চাই। আচ্ছা, ডিএমসি যাবেন, ঠিক আছে। আমি কি আজকে ডিসকাশনটা রাখবো নাকি হচ্ছে ক্লোজ করবো, এটা একটু বলেন, কারণ অলরেডি আপনি পড়ে। আলোচনা করেন, সমস্যা নেই। আচ্ছা, তো মানুষজনই তো চলে যাবে, অলরেডি 21 জন হয়ে গেছে। তো যেটা হয় যে আমরা এরপরে ইনভেস্টিগেশন এবং আরো কিছু ইনভেস্টিগেশন আমাদের করতে হয় ফর কমপ্লিকেশন, যে তার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা সেই জায়গা ধরে আমাদের কিছু ইনভেস্টিগেশন আসে। তাহলে আমার যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে কিন্তু আমার এইম গুলো অনেকগুলো আছে। একটা হচ্ছে ডায়াগনোসিস, একটা হচ্ছে আদার্স এক্সক্লুড করা, একটা হচ্ছে অলরেডি তার কমপ্লিকেশন হলো কিনা, একটা হচ্ছে ফার্দার ম্যানেজমেন্টের জন্য কিছু ইনভেস্টিগেশন বা মনিটরিং এর জন্য কিছু ইনভেস্টিগেশন। তো এই হিসেবে আমার ইনভেস্টিগেশন গুলোকে সাজাতে হয়। অ্যান্ড দেন ম্যানেজমেন্ট, সে ম্যানেজমেন্ট এটা ভেরি মাচ ওই পেশেন্টের ম্যানেজমেন্ট। বইয়ে অনেকগুলো ম্যানেজমেন্ট লেখা আছে এক একটা ডিজিজের, এইটাও করতে পারেন, মেডিকেশনও আছে, সার্জারিও আছে, ফলো আপও আছে, অনেকগুলো, এবং ওয়ে অফ মেডিকেশনও অনেকগুলো আছে। কিন্তু আপনি তো সব ওই রোগীকে দিবেন না। কেসে দাঁড়ায় একটা রোগীকে আপনি তো সব দিবেন না। ধরেন আমি যদি একদম খুব সিম্পলি বলি, একটা রোগীর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে আসছে। তো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি সেটা হতে পারে মেনোরেজিয়াই হচ্ছে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। তো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর ট্রিটমেন্ট তো অনেকগুলো আছে, নন হরমোনাল আছে, হরমোনাল আছে। কাউকে কাউকে আমাদের সার্জারিতেও নিতে হয়, কাউকে কাউকে আমার আরো কিছু ট্রিটমেন্ট দিতে হয়, আরো হায়ার ট্রিটমেন্টে যেতে হয়। তো আমি কাকে কি দিব, সেটা তো আমার রোগী, যে রোগীটার আজকে ব্লিডিং বেশি হচ্ছে, ওকে তো আমাকে একটা ট্রিটমেন্ট দিতে হবে। সেই ট্রিটমেন্টটা কেসে দাঁড়ায় ঠিক করা এবং সেটাকে জাস্টিফাই করা যে আমি কেন তাকে এই ট্রিটমেন্টটা দিব, কেন আমি অন্যগুলোকে দিচ্ছি না, হোয়াট আর দ্য আদার অপশনস, এবং আমি কেন সেই অপশনগুলো বাদ দিয়ে শুধু এটাই তার জন্য সিলেক্ট করেছি, হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন। আপনি কি আর কোনো জিনিস তার জন্য রাখছেন, যদি সে এটাতে রেসপন্ড না করে তাহলে তখন আপনি কিসে যাবেন, কেন যাবেন, কেন আপনি সেটা প্রথমে দিলেন না। এই যে জিনিসগুলো, যেটা হচ্ছে ভেরি মাচ পেশেন্টের পাশে দাঁড়াই আপনাকে ঠিক করতে হচ্ছে, জাস্টিফাই করে দিয়ে আসতে হচ্ছে এবং একসেপ্ট করাতে হচ্ছে, ওই জায়গাগুলোতেই কেস আপনার সাথে আছে এবং ওই জায়গাটা আপনাকে কেসে দাঁড়ায় ডিফেন্স করতে হয়। তাহলে প্রথম ফাইট আপনি করছেন হচ্ছে ডায়াগনোসিস নিয়ে। কেন আমি এই ডায়াগনোসিসটা বলছি, এটা হচ্ছে ফার্স্ট ফাইট। সে ফার্স্ট ফাইটে আপনি শুরু করছেন কি দিয়ে, একটা হচ্ছে তার প্রেজেন্টিং কমপ্লেন, দেন তার সাথে আপনি ঢুকাচ্ছেন হচ্ছে তার পার্টিকুলার্স, দেন তার সাথে হচ্ছে সেই কমপ্লেনটার ইলাবোরেট করে যা যা পাচ্ছেন সেটা, তার সাথে তার রিস্ক ফ্যাক্টর গুলোকে নেওয়া, এবং সেখানে অলরেডি কোনো কমপ্লিকেশন, ওই ডিজিজ রিলেটেড কমপ্লিকেশন যদি হয়ে থাকে, সবগুলোকে কম্পাইল করে আপনি একটা ক্লিনিক্যালি ডায়াগনোসিসে পৌঁছাইছেন এবং তাকে আপনি এক্সামিন করতে যাচ্ছেন। সেই এক্সামিনেশনে আপনি কিছু পজিটিভ ফ্যাক্টর পেয়েছেন ফর ইওর ডায়াগনোসিস, সেটাকেও আপনি নিলেন, এবং এই যে হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন মিলায়ে আপনি একটা মালা গেঁথেছেন এবং সেই মালার ফাইনাল ডায়াগনোসিসটা আপনি দিয়েছেন অ্যাজ এ প্রভিশনাল ডায়াগনোসিস। হোয়াট মে বি দ্য ডিফারেন্সিয়ালস, আপনার প্রভিশনালের আশপাশ দিয়ে ডিফারেন্সিয়ালস, আসমান থেকে আরেকটা নিয়ে আসলে হবে না। ওই ডিফারেন্সিয়ালস গুলো জেনুইন ডিফারেন্সিয়ালস হতে হবে, ইচ্ছা মতো দিলে হবে না। কেন আমি ওই ডিফারেন্সিয়ালস না বলে এই প্রভিশনাল বলছি, সেই জাস্টিফিকেশনও আপনার থাকতে হবে, সেই ক্লারিফিকেশনও আপনার থাকতে হবে কেসে দাঁড়ায়। তারপরে হচ্ছে এবার আপনি কি করবেন, হোয়াট উইল বি ইউর ফার্দার ইভালুয়েশন। সে ফার্দার ইভালুয়েশন আসছে যে এবার আমার ইনভেস্টিগেশন, এবং সেই ইনভেস্টিগেশন কেন আপনি এটা করবেন, কেন আপনি ওইটা করবেন না, ফাইন্ডিংস আপনি কি পেতে পারেন, এই ফাইন্ডিংসটা আমি কেন পাচ্ছি, এই ফাইন্ডিংস এর পিছনে মানে পিছনে হোয়াট ইজ দ্য প্যাথোজেনেসিস বা হোয়াট ইজ দ্য চেঞ্জেস, সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে। তারপরে আপনি ফাইনাল ইনভেস্টিগেশনে ধরেন এই এই কারণ দিয়ে এই এই জিনিসটা পেলে আমি তখন বলছি যে ইয়েস, ইট ইজ দ্য কনফার্মেটরি ডায়াগনোসিস, যেটা আচ্ছা আপনি কনফার্ম করলেন ডায়াগনোসিস, এখন আপনি রোগীটাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন, হোয়াট উইল বি ইউর ট্রিটমেন্ট প্ল্যান। এই ট্রিটমেন্ট প্ল্যানের বেলায় আপনি এই রোগীরই এই ট্রিটমেন্টটা কি দিচ্ছেন, কেন দিচ্ছেন, কেন, এই জাস্টিফিকেশনটা, ওখানে বারবার আপনার প্রশ্ন আসবে কেন, প্রতিটা জায়গায় দাঁড়ায় আপনার প্রশ্ন আসবে কেন, এই কেনটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে, এবং এই প্র্যাকটিসটা হচ্ছে কেসে দাঁড়ায়। আমরা যখন একটা রিটেনে লিখি, রিটেনে কিন্তু আমাকে, যেমন ব্রড কোশ্চেন যখন লিখি অনেকগুলো ডায়াগনোসিস নিয়ে আমরা চলি, এবং সেখানে মানে আমাকে একেবারে ক্লিয়ার করে একটা ডায়াগনোসিস ফোকাস করে লিখতে হবে, নট লাইক দ্যাট, এটা হয় না। আমরা পাশাপাশি কয়েকটা ডায়াগনোসিস নিয়ে লিখে চলি, হয়তো একটা দুইটা ফোকাস থাকে কিন্তু তারপরেও এতটা ক্ল্যারিফাই করতে হয় না, যেটা কেসে একটা পেশেন্ট নিয়ে আপনাকে ক্ল্যারিফাই করে শুধু ওই পেশেন্টকে আপনি কি ট্রিটমেন্ট দিবেন, কেন দিবেন, হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন, এন্ড ইট শুড বি একসেপ্টেড, ইট শুড বি লজিক্যাল।
এই জায়গা দ্বারাই দ্বারা করতে হয়। ওই জন্য কেসটা হচ্ছে ওই জন্যই যে আপনাকে আপনার পেশেন্টের ট্রিটমেন্টটা টু দা পয়েন্টে দিতে হবে, কোনো ভুলচুক করা যাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে কেসে দাঁড়ায় আপনি সবকিছু নাও জানতে পারেন, আপনি হয়তো কম জানলেন, এটা হতে পারে যে আমি হয়তো জানছি না কিছু, কিন্তু আপনি কোনো ভুল জানতে পারবেন না, আপনি কোনো ভুল ইনফরমেশন দিতে পারবেন না, আপনি ভুলে যেতে পারেন কিন্তু আপনি ভুল বলতে পারবেন না। আমি হয়তো বর্তমানে আমার মনে পড়ছে না ম্যাডাম, আমার টু দ্য পয়েন্টে মনে পড়ছে না, আমার 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 ভুলে গেছি, এটা হতে পারে, কিন্তু আপনি ভুলে একটা ভুল ইনফরমেশন দিয়ে দিচ্ছেন, এটা হতে পারবে না। কোনো ভুল মানে হচ্ছে এটা প্রচন্ড খারাপ একটা পরীক্ষা আপনি দিয়েছেন। আপনি আপনি জানেন না সেটা ভালো, আপনি ভুল জানেন এটা ডেঞ্জারাস, এটা তো পেশেন্টকে ক্ষতি করবে। তাহলে আমি তখনই ভয়ঙ্কর হব বা আমি তখনই ডেঞ্জারাস হব যখন আমি ভুল জানি। আমি জানি না, আমি ডেঞ্জারাস না, আমি জেনে নিতে পারবো। জানি না, আমি জানবো, আমি জেনে ঠিক মতো জানাবো। কিন্তু আমি ভুল জানি, এটা খুবই খারাপ। যেরকম মানে আপনি একটা ট্রিটমেন্ট দিচ্ছেন, ইট উইল ডু হার্ম টু দ্য পেশেন্ট, এটা তো করা যাবে না। তা আপনি কখন এই কাজটা করছেন, কখন আপনি এরকম একটা হার্মফুল ট্রিটমেন্ট দিচ্ছেন? যখন আপনি ভুল জানেন, তখন আপনি হার্মফুল ট্রিটমেন্ট দিচ্ছেন। আর যখন আপনি জানেন না, আপনি কিন্তু ঘেটে নিচ্ছেন যে কি হবে, আমি এই সময় তাকে কি ট্রিটমেন্টটা দিব, আমি একটু জানি, জেনে দিই, তখন কিন্তু ভুল আসে না। কিন্তু যখন আপনি ভুল জানেন, তখনই আপনি ভুল ট্রিটমেন্টটা দেন। এই জন্য ভুল জানা যাবে না। এবং কেসে দাঁড়ায় ম্যাডামরা এটা খেয়াল করে যে আপনি কতটা উল্টাপাল্টা ভুল কথা দিচ্ছেন, ভুল ভুল ইনফরমেশন দিচ্ছেন। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, আন্ডার কনফিডেন্সও ভালো না। কেসে দাঁড়ায় আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, বাট নট ওভার কনফিডেন্ট। এখন এটা আমরা কি করে শো করব? আমি যখন পড়তাম, মানে আমি যখন প্রিপারেশনটা নিই, আমার আসলে প্রিপারেশন কোর্সে, এটাই আমি বলছি যে আমি মানে আগে কোনো পড়াশোনা করি নাই, কোর্সে ঢুকে পড়াশোনা। তো আমি পড়াশোনা করার প্রথম যেটা করছি, আমি সবগুলা বই পড়ছি। আমি মানে যত মেন বই আছে অবস গাইনির, আমি সব মেন বইগুলো পড়েছি। তো আমি যখন গাইনির প্রিপারেশনটা নিচ্ছিলাম, গাইনির তো মেন হচ্ছে দত্ত আর জেফকটটা আমাকে পড়তে হবে। তো জেফকট আমাদের এখন জেফকটটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক গুছানো, দেখলে মনে থাকে, মনে পড়ে পৃষ্ঠাগুলা, ছবিটা বা ভিতরের চার্টটা, এটা মনে পড়ে। আগে যে জেফকটটা যদি আপনারা দেখে থাকেন, দেখবেন রচনার মতো লিখে গেছে, জাস্ট মানে মনে থাকে না। আমার যেমন হয় যে আমি একটা জিনিস পড়লাম, ওই পেজটা আমার চোখে ভাসতে হবে, তবে আমি জিনিসটাকে নিয়ে নিলাম এবং আমি বলতে পারছি। জেফকটটা ওইভাবে চোখে আসতো না। তো তখন আমি নিজেকে কাউন্সেলিং করলাম এইভাবে যে এটা একটা আপা আমাকে অ্যাডভাইস দিয়েছিল যে মনে হয়তো থাকবে না, কিন্তু তুমি পড়ো। তো এটার প্রেজেন্টেশনটা হচ্ছে এরকম যে আমার হয়তো জেফকটের একটা চ্যাপ্টার পর আমার হয়তো সব মনে নাই, একটা দুইটা লাইন হয়তো মনে আছে, পুরোটা মনে নাই। কিন্তু আরেকটা মানুষ জেফকট পড়লোই না, সে শুধু দত্ত পড়লো, আর আমি হচ্ছে জেফকট পড়েছি, হয়তো আমার মনে নাই, একটা দুইটা লাইন মনে থাকবে। এখন আমাকে যখন ম্যাডাম জিজ্ঞেস করবে ইনফরমেশনটা যে তুমি কি জেফকট পড়েছো, বা এই ইনফরমেশনটা কোত্থেকে পেলা, বা এই 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 একটা কথা উনি বললেন যেটা দত্তে নাই, জেফকটে আছে, আমার তো না হলেও একটু মনে পড়বে। তাহলে আমার যে ফেসিয়াল এক্সপ্রেশনটা এবং যে টোটালি পড়ে নাই তার যে ফেসিয়াল এক্সপ্রেশনটা, দুইটা মিলবে না, কিন্তু কখনোই মিলবে না। এবং এক্সামিনার এগুলো সব বুঝে। তা একটা মানুষ পড়েছে মনে নাই তার ফেসিয়াল এক্সপ্রেশন, আর আরেকটা মানুষ পড়ে নাই মনে নাই তার ফেসিয়াল এক্সপ্রেশন এক হবে না। এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? তো আমি নিজে নিজে কাউন্সেলিং করতাম এবং পড়তাম যে মনে থাকুক আর নাই থাকুক আমি পড়ে যাব। তাহলে তো আমি অন্তত ডিফেন্সে ম্যাডামের চোখের দিকে তাকায় বলতে পারবো যে আমি পড়ছি, হয়তো ভুলে গেছি, এই কথাটা বলতে পারবো। কিন্তু আমি না পড়লে তো না, চোখের দিকে তাকায় আমি বলতে পারবো না যে আমি পড়ছি। আমি তো মিথ্যা কথা মুখ দিয়ে বের করতে পারবো না, এটা আমার চেহারায় আসবে। এবং আমি পড়ি নাই, এটা আমার চেহারায় আসবে, এবং আমি রিফ্লেকশনই দাঁড়াতে পারবো না। একটা জিনিস আমি না পড়ে ওনার সামনে দাঁড়ায় যাচ্ছে, এটা তো আমি পারবোই না। তো ওই হিসেবে আমরা জেফকটটা পড়তাম, আমি জেফকট পড়েছি পুরাটাই, লাইন লাইন বাই লাইন আমি পড়ে গেছি। হয়তো মনে নাই, অনেক কিছুই মনে নাই, কিছু কিছু মনে আছে। কিন্তু ওই ফেসিয়াল এক্সপ্রেশন, ওই কনফিডেন্সটা যে আমার চেহারায় যাতে আসে যে আমি পড়েছি, এটা যাতে আমার কখনো বিলো কনফিডেন্স না হয়, এই কনফিডেন্সটার জন্য পড়তে হয়। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা চাই হচ্ছে একদম সব কিছুই ইনফরমেশন দিয়ে দিতে হবে, বলতে হবে সবকিছু, আমি হচ্ছে পয়েন্ট আউট করে। এখন অনেকে এটাও চান যে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো লিখে দিয়ে দিক, এটাও এইভাবে হয় না। এটা একটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় আপনাকে নিজস্ব কিছু জিনিস রাখতে হবে। এই নিজস্বটা যদি না থাকে আপনি যে কোনো জায়গায় আটকে যাবেন, সেটা রিটেনে হোক, সেটা কেসে হোক, সেটা যে কোনো জায়গায় হোক। আপনাকে কনসেপশন ক্লিয়ার করতে হবে। এই কনসেপশন ক্লিয়ার করার জন্য আপনাকে যেমন সবার ম্যাডামদের লেকচার কখনোই কখনোই অ্যাভয়েড করা যাবে না, ওইটা অবশ্যই রাখতে হবে, কারণ যাবতীয় ইনফরমেশন আপনি ওখান থেকে পাবেন। এই যে আমি বলি, যদি যদি বলি বিএমইউর কোর্স, ওইখানে যাবতীয় রিসেন্ট ইনফরমেশন নিয়ে ডিসকাশন চলে। ক্লাস, প্রতিটা ক্লাস আপনাকে হয়তো সবকিছু নতুন বলবে না,
একটা কথা নতুন বলবে, ওই একটা নতুন কথার জন্য আপনি পুরো ক্লাসটা শুনবেন। একটা কথা আজকে আপনি নতুন শুনেছেন, এটাই আপনার অ্যাসেট। আপনি যারা পড়ে আসছে তাদের জন্য তো সব নতুন না, তারা ওই কন্ট্রাস্টে একটা জিনিস নতুন পাবে, যে এটা আজকে আমার নতুন, এটা আপনি নিয়ে নিলেন। এরকম প্রতিটা, যে মানুষটাই ক্লাস নিচ্ছে সে যত খারাপ ক্লাসই নিক, একটা না একটা ইনফরমেশন আপনার জন্য হয়তো সেখানে নতুন আছে, শুনে নেন। ম্যাডামরা তো বেস্ট ক্লাস নিচ্ছেন, তার সাথে বিএমইউর কোর্স, যাবতীয় রিসেন্ট ইনফরমেশন, যাবতীয় চেঞ্জ আপনি পাবেন, এবং চেঞ্জ থেকে প্রশ্ন আসে, তাহলে সেটা আপনি নিলেন। আমরা যখন নিচ্ছি, চেষ্টা করা হয় যতগুলা বই আছে সবগুলো বই থেকে একটা জিস্ট ইনফরমেশন আপনাকে দিয়ে দেওয়ার, সবগুলো বই মিলায়, এবং সেখানে নতুন যদি কিছু থাকে সেটাও দেওয়ার চেষ্টা করা হয়। তাহলে এইভাবে সবকিছুই কিন্তু আপনাকে কনভে করা হচ্ছে। তাহলে আপনার কাজ কি? আমি কি শুধু এইগুলো নিয়েই ক্ষান্ত থাকবো? না, আপনি ইনফরমেশন সব নেন, একবার একটু গো থ্রো করেন বুকে, সেই যে আপনার একটা কনফিডেন্স আসবে, এটা এটা এক্সেলেন্ট একটা কনফিডেন্স, এটা এক্সেলেন্ট একটা প্রিপারেশন। এবং বিয়ন্ড বিসিপিএস, ওই যে আপু বললো, এনে আপু বললো যে বিসিপিএস এর প্রশ্ন কিন্তু সবসময় নতুন, আপনি কখনোই বিসিপিএস কে আন্ডারএস্টিমেট করতে পারবেন না। এটা এরকম না যে আমি সব পড়ে যাবো এবং এখানে সব কমন পড়বে এবং আমি লিখবো, এটা হয় না। আপনাকে আপনার নিজস্ব জায়গা থেকে লিখতে হবে। রিটেনে এত ফেল করার একটাই কারণ, কনসেপশন ক্লিয়ার করতেই হবে আমাকে, মানে জেনুইনলি ওইখানে রিপ্রোডিউস করে দিয়ে আসতে হবে আমার মতো করে, এই ক্যাপাসিটিটা আসতেই হবে। এবং এই ক্যাপাসিটি যখন আসবে, আপনি রিটেন, কেস, অসপি, আইওই কোথাও আটকাবেন না, সব জায়গা থেকে আপনি বের হয়ে যেতে পারবেন। এই কনফিডেন্সের জন্য কষ্টটা। ওই যে সালমা আপা বললো পরীক্ষা কঠিন না, পরীক্ষা সোজা। যখন পরীক্ষার প্রশ্ন দিচ্ছে মনে হচ্ছে এত সোজা পরীক্ষা হয়, কিন্তু এই যে সোজা কথাটা বলার জন্য আপনাকে পড়তে হবে। আপনি তখনই অ্যাবনর্মাল বুঝবেন যখন আপনি নর্মাল বুঝবেন, নর্মালের ব্যাকগ্রাউন্ড অ্যাবনর্মাল। আপনি পুরা পড়ার পরে বুঝছেন যে এই জিনিসটা সোজা, পুরা না পড়ে আপনি কি করে বুঝবেন এটা সোজা? আপনাকে তো পড়তে হবে। এই জন্য পড়ার কোনো বিকল্প নাই, বইয়ের কোনো বিকল্প নাই, বই অবশ্যই আপনাকে গো থ্রো করতে হবে। কিন্তু বইয়ের হয়তো একদম সফিস্টিকেটেড ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিচ্ছি, সেটা আপনি, এটা এরকম না যে আমি বই না পড়ে শুধু কথাটা শুনবো, এটা হবে না। আপনি, এটা হতে পারে যে আমি কথাটা শুনে বইটা খুললাম, অথবা বই খোলার পরে আমি কথাটা শুনলাম, যে কোনো একটা ভাবে বইকে আপনাকে হাতে নিতে হবে। তাহলেই হচ্ছে আপনি একটা বেস্ট প্রিপারেশন পাবেন। সেটা কেসে হোক, সেটা রিটেনে হোক, সেটা র্যাপিডে হোক, হোয়াট এভার ইট ইস, বইয়ের বিকল্প কিছু নাই। তাহলে কোন বইগুলো? অবসের জন্য দত্ত তো আছেই, দত্ত তো আমাদের অ্যাভয়েড করার জায়গায় নাই। দত্ত পড়ছেন, তার সাথে আপনি ওই যে অ্যারিয়াসের বইটা নিলেন। অ্যারিয়াস আপনাকে পড়তে হবে, অ্যারিয়াস, অ্যারিয়াস না পড়ে অবসের কনসেপশন ক্লিয়ার করা যাবে না। অ্যারিয়াসের কিছু কিছু চ্যাপ্টার তো আপনাকে পড়তেই হবে। ফিরোজা ম্যাডামের একটা বই আছে, এক্সেলেন্ট একটা বই, এটাও আপনাকে একটু নিতে হবে, কারণ এখানে ইনফরমেশন অনেক কিছু, কিছু কিছু চ্যাপ্টার তো খুবই ভালো। তাহলে ওইটা আপনাকে নিতে হবে। বাকি এর বাইরে অবসেট যা লাগবে সেটা হয়তো আমরা তখন ওই ওই টপিকস ধরে বলে ফেলা হয় যে এই টপিকসটা এই জায়গা থেকে একটু দেখে নিয়েন, বা ইনফরমেশনটা আমরা দিয়ে দিচ্ছি। গাইডলাইন গুলো তো লাগে আমাদের। অবসের ক্ষেত্রে আমরা অনেক বেশি নাইসকে ফলো করি, অনেক বেশি আরসিওজি কে ফলো করি। তো ওই যে চ্যাপ্টারের যে গাইডলাইন, কিছু কিছু গাইডলাইন আমাদের পড়তেই হয়, সেটা যখনই পড়ানো হবে সেখানে আপনাকে গাইডলাইন বলে ফেলা হবে যে এই গাইডলাইনটা একটু দেখে নিতে হবে, সেটা আপনার নিয়ে নিতে হবে। এইভাবে আমার অবস প্রিপারেশন। গাইনি, দত্ত অ্যান্ড জেফকট দুইটাই লাগে। জেফকট এবং দত্ত ছাড়া গাইনির কনসেপশন ক্লিয়ার হবে না, এসে কিউর আনসার দিতে পারবেন না, কেসে যে কোনো জায়গায় আপনি হুট করে আটকে যাবেন, ম্যাডাম আটকাই দিতে পারবে, এই ক্ষমতা ওনার আছে। তাহলে এই জন্য কনসেপশন ক্লিয়ার করার জন্য দুইটা বই আপনার লাগবে। তার বিয়ন্ডে গিয়ে গাইডলাইন লাগে, গাইনিতেও গাইডলাইন আছে। ক্যান্সারের ক্যান্সারের কনসেপশন আসবে বইয়ের বাইরে গিয়ে, ম্যাডামদের যে ক্যান্সারের যে ম্যাডামরা ক্লাসগুলো নেন সেই ক্লাসগুলো অ্যান্ড গাইডলাইন, এগুলো থেকে আপনার ক্যান্সারের কনসেপশন আসবে। এছাড়া টাইম টু টাইম যে সেমিনার গুলা হয় সেটা আপনাকে শুনতে হবে। এই যে 6 মাসে যাবতীয় সেমিনার, আপনাকে একটু শুনতে হবে নতুন কোনো আপডেট দিচ্ছে কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে সেমিনার গুলা জাস্ট একটু লিখে রাখবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসে। তো ওইভাবে আপনাকে একটু একটা ফোকাসড প্রিপারেশন নিতে হবে। আর কেসের জন্য যদি বলি, কেসের বেলায় হচ্ছে আপনাকে একটু গ্রুমিং করতে হবে। সেই গ্রুমিংটা হচ্ছে, আমি বলবো যে আপনার স্মার্ট হতে হবে। সে স্মার্টটা এরকম না যে সেজে গুজে স্মার্ট, সেটা হচ্ছে কথাবার্তায় স্মার্ট। আপনার এই এই জায়গাটা প্রচন্ড ওপেন থাকতে হবে, আপনি সবকিছু মুখ দিয়ে বের করে ফেলতে পারছেন। আমার মাথা থেকে মুখে আসতে সময় লাগে না, এরকম একটা প্রিপারেশন লাগে। আমার মাথায় জিনিসটা আসছে, সেটা গুছায় মুখে আসতে সময় লাগছে, তাহলে কিন্তু আপনার ডেলিভারি দেরি হবে, আপনি ডিলে হচ্ছেন, আপনি আটকাচ্ছেন, আপনার মুখ বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ভালো হচ্ছে না ডেলিভারিটা, এবং আপনি ফেল করে যাবেন। তাহলে ওইটা তখনই আপনি ভালো পারবেন যখন অনেক ভালো একটা কনসেপশন, অনেক ভালো একটা ক্যাচ আপনি নিয়ে ফেলেছেন এবং সময় নাই, আপনি খুব তাড়াতাড়ি বের করে দিতে পারছেন। শুরু হয় হিস্ট্রি বলা থেকে,
আমার পারফরমেন্স শুরু হয় হিস্ট্রি বলা থেকে, কিন্তু আসলে পারফরমেন্স শুরু হয় সকালে যখন আমি ঢুকি, তখন থেকেই দেখা হয় যে সে কতটা পাজল আছে, সে কতটা হেজিটেট করছে, সে কতটা নার্ভাস আছে, অথবা সে কতটা কুল কাম ভাবে পেশেন্টটাকে ডিল করছে। প্রতিটা জিনিস কিন্তু দেখা হয়। তাহলে এই যে কামনেসটা, এই যে কুল, এটা আসবে দুইটা ভাবে। একটা হচ্ছে ডেপথ অফ নলেজ আপনার খুব ভালো থাকতে হবে, পেশেন্ট হ্যান্ডলিং আপনাকে খুব ভালো করতে হবে। এই দুইটা জিনিস আপনি পেরেছেন, কেস আপনাকে কেউ আটকাতে পারবে না, কেস থেকে আপনি বেরোয় যাবেন। দুইটার যে কোনো একটা ল্যাকিংস আছে, আপনি কেসে ধরা খাবেন। সেটা পেশেন্ট ডিলিংসও হতে পারে, সেটা নলেজও হতে পারে, যে কোনো জায়গায় আপনি আটকে যাবেন। আচ্ছা, এখন তাহলে আমাকে কি করতে হবে? কেসের বেলায় যদি বলি, আমরা হিস্ট্রিটা নিয়ে অনেক বেশি কনসার্ন। হিস্ট্রিটা আমাদেরকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে হয়, এবং এফসিপিএস এর হিস্ট্রির সবচেয়ে স্পেসিফিসিটি হচ্ছে এটা অনেক বেশি ফোকাসড একটা হিস্ট্রি যায়। আমরা গদবাঁধা হিস্ট্রি না যে সব জিনিসকে টাচ করতে হবে, সব জিনিসকে টাচ করে আমাকে হিস্ট্রি বলতে হবে, এরকম ব্যাপারটা না। হিস্ট্রিটা হচ্ছে আমার পেশেন্টের ডায়াগনোসিসের জন্য যে যে ইনফরমেশন গুলো দরকার, ইট ক্যান বি পজিটিভ, ইট ক্যান বি নেগেটিভ, ওই জিনিসটাকে আমি খুব সুন্দর করে প্রেসাইজ করে কম সময়ে স্পেসিফিক করে তুলে ধরছি। ইট ইজ দ্য প্রেসাইজ হিস্ট্রি অ্যান্ড ইট ইজ দ্য ভেরি বিউটিফুল হিস্ট্রি, যেখানে ম্যাডামকে কোনো কষ্ট করতে হচ্ছে না ডায়াগনোসিসটাকে বলার জন্য। এই ডায়াগনোসিস বলার জন্য ওনাকে কষ্ট করতে হচ্ছে, ওনাকে আপনাকে শুনতে হচ্ছে, খুব ভালো করে ইভালুয়েট করতে হচ্ছে, তাহলে আপনার হিস্ট্রিটা ভালো যাচ্ছে না। তাহলে হিস্ট্রিটা আমি কি করে ভালো পারবো? হিস্ট্রি নেয়াটাও যেমন আর্ট, হিস্ট্রি প্রেজেন্ট করাটাও আর্ট। এটা কিন্তু একটা খুব সুন্দর আর্ট। আপনি মেমোরাইজ অনেক কিছুই করতে পারেন, হিস্ট্রি আপনি মুখস্থ করে গেছেন, আপনি ভের 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 করে হিস্ট্রিটাকে বলে দিচ্ছেন, এটা খুব ভালো যাচ্ছে না। আর প্রতিটা রোগী একই রকম প্রেজেন্টেশন নিয়ে আসবে না, ভেরি নিউ প্রেজেন্টেশন নিয়েও কিছু রোগী আসতে পারে। কখনোই কোনো ওই ধরনের কেসই আপনি পড়েন নাই এরকম রোগীও তো আপনাকে পরীক্ষার হলে দিয়ে দিতে পারে। তাহলে সেই রোগীরও তো আপনাকে হিস্ট্রি নিয়ে হিস্ট্রি প্রেজেন্ট করে দিতে হবে, এবং সেটা একটা ভালো হিস্ট্রি আপনাকে প্রেজেন্ট করতে হবে। এটা আপনাকে অভ্যাস করতে হবে, এই অভ্যাসটা খুব দরকার। এটা নিয়েও আমার অনেকে আবার এটা নিয়েও বলে যে মানে মানে আপু হিস্ট্রি বলে দেয় না, আপু হিস্ট্রি গুছায় দেয় না, আপু হিস্ট্রি লিখে দেয় না। আমি জিনিসটা যেটা কি, আমি আসলে মানে যেটা আমি বিলিভ করি, আমি এটাই আপনাদেরকে চাই যে এটা হোক হোক। কারণ হচ্ছে কি, হয়তো একজনের জন্য এটা হবে, আমার বাকি 49 জন হয়তো সেভ হয়ে যাবেন, কিন্তু একজন আটকাবেন, যে প্রচন্ড প্রচন্ড রেডি হিস্ট্রি বলে যাচ্ছেন বা রেডি হিস্ট্রি রেডি করে নিয়ে যাচ্ছেন। যেমন একটা 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 ধরেন একটা প্রি এক্লাম্পসিয়ায় যদি বলি, একটা প্রি এক্লাম্পসিয়া ওয়ে অফ প্রেজেন্টেশন তো বিভিন্ন রকম। সব সময় যে সে হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করবে তা তো না, হাইপারটেনশনের সাথে ফিচারেরও তো এক গাদা ব্যাপার আছে। তো যে কোনো একটা ফিচার নিয়ে সে প্রেজেন্ট করতে পারবে, এবং তার রিস্ক ফ্যাক্টর তো অনেকগুলো রিস্ক ফ্যাক্টর, সেখানে সব রিস্ক ফ্যাক্টর তো রোগীর থাকবে না, হয়তো একটা বা দুইটা রিস্ক ফ্যাক্টর রোগীর আছে, বা কোনো রিস্ক ফ্যাক্টরই নেই, এরকম একটা রোগীও তো আপনি পেতে পারেন। একটা ক্রনিক হাইপারটেনশন, তার সুপার ইম্পোজড বি, তার প্রেজেন্টেশন তো আরেক রকম হবে। একটা জেস্টেশনাল হাইপারটেনশন, তার প্রেজেন্টেশন তো আরেক রকম হবে। তাহলে আমি শুধু একটা ফিচার নিয়ে প্রেজেন্টেশন আমি ইলাবোরেট করে নিয়ে আসবো, কি করে হবে? আমার রোগী তো যে কোনো ভাবে প্রেজেন্ট করতে পারে, আমাকে সেই জিনিসটাকে একসেপ্ট করে নিতে হবে, সেই জিনিসটাকে আমি ফরম্যাটে ফেলে দিব, এবং সেখানে আদার্সকে আমি এক্সক্লুড করব, এবং সেভাবে আমি একটা ফাইন হিস্ট্রি প্রেজেন্ট করব। এটা যদি আপনি অ্যাকোয়ার করে ফেলেন, হিস্ট্রি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। কিন্তু যদি আপনি সব সময় বলেন যে আমার প্রিপারেশনটা হবে আমি একটা গুছানো হিস্ট্রি পড়বো, এটাও আপনার হতে পারে আপনি প্রচন্ড গুছানো, আপনি একটা গুছানো হিস্ট্রি পড়বেন, তাহলে যারা এখন রানিং কোর্সে আছেন তারা অনেকগুলো হিস্ট্রি কিন্তু পুরো কোর্সে আপনারা প্রেজেন্ট করবেন। ওইখানেই থাকে যে কারো কারো হিস্ট্রি খুব সুন্দর, কিছু হিস্ট্রি থাকে হার্ড কপি পাওয়া যায়, আপনি ওটা কালেক্ট করে নেন, সেখানে আপনি আপনার মতো করে গুছায় নেন। এই জিনিসটার কি সুবিধা হবে, আপনাকে মেমোরাইজ করতে হবে না, আপনি জাস্ট একবার রিডিং করে নেন, এটাই আপনি অ্যাকোয়ার করে ফেললেন। এখন যদি আমি হিস্ট্রিটাও মুখস্থ করি, তাহলে বাকি মুখস্থ আমি কই করবো? আমার ব্রেনেও তো একটা ব্যাপার আছে, সব তো আমি মুখস্থ করব না, কিছু জিনিস তো আমি স্পন্টেনিয়াস প্রেজেন্ট করে দিব। তো স্পন্টেনিয়াস প্রেজেন্টেশন শুড বি হিস্ট্রি। কেন? তাহলে হচ্ছে কি, আপনি রোগীটার কাছ থেকে কিছু জিনিস জানবেন, এবং রোগীটার হয়তো কিছু 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 ইনফরমেশন যেটা আপনার 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 হিস্ট্রিতে প্রেজেন্ট করতে হবে, যেটা আপনি মিস করে যেতে পারেন। কিন্তু যদি আপনি কথা না বলেন তখনই মিস করবেন, যদি আপনি কথা বলেন তাইলে কিন্তু আপনি মিস করবেন না। আপনি জেনুইন হিস্ট্রি নেন, এবং আধা ঘন্টার মধ্যে 5 থেকে 10 মিনিটে আপনার রোগীর কাছ থেকে কথা বের করে ফেলা যায়, যদি আপনি খুব বেশি ইউজ টু থাকেন। আমরা একটা রোগী আমার চেম্বারে আসে, আমি কি সেখানে আধা ঘন্টা ধরে রোগীর হিস্ট্রি নিচ্ছি? তার মানে কি আমি ডায়াগনোসিস করছি না? তাহলে সেই জিনিসটা কেন আমি এখানে 5 মিনিটে পারবো না? আমি একটা রোগীকে চেম্বারে কতক্ষণ সময় দিই? তাহলে সেটা আমি কেন আজকে পেশেন্টের পাশে দাঁড়ায় পারবো না? আমার কাছে তো নলেজ আছে, আমি তার ইনফরমেশন শুনবো, আমি একে একে দুই মিলাবো, দুই মিলাই আমি জিনিসটাকে নিব, এবং সেটাকে আমি আমার মতো করে স্পন্টেনিয়াসলি প্রেজেন্ট করে দিব। এটাতে কি সুবিধাটা হবে? আপনার প্রেজেন্টেশন অনেক বেশি ফ্লুয়েন্ট হবে, আপনি আটকাবেন না, থমকাই যাবেন না, ভুলে যাবেন না।
কিন্তু যখনই আপনি মুখস্থ করবেন দ্বিতীয় দিন আপনি ভুলবেন, তৃতীয় দিন আপনি থমকাবেন। এটাই তো কষ্ট আমার মনে হয়। তো তারপরেও যদি বলেন, আমরা তো শুরুতে ডিসকাশনটা করি, কিন্তু হোয়াট উইল বি দ্য হিস্ট্রি, হোয়াট উইল বি দ্য প্যাটার্ন অফ হিস্ট্রি, হোয়াট মে বি হার চিফ কমপ্লেন, সেখানে অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর কি, সেখানে তার কমপ্লিকেশন কি, এগুলো নিয়ে তো আমরা ডিসকাশন করি একটা মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তো হিস্ট্রি নিয়ে ডিসকাশনটা চলে। কিন্তু আমি একটা হয়তো রিটেন হিস্ট্রি দিই না, বা আমি একটা ফরম্যাট ধরে হিস্ট্রিটা দিই না, আমি জাস্ট ডিসকাস করে দিই। আমি চাই এটা ওপেন থাকুক এবং আপনি ওপেনলি একটা প্রিপারেশন নেন, যে রোগী আসুক আপনি প্রেজেন্ট করে দিতে পারবেন, হিস্ট্রি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আচ্ছা, এরপর আসেন এক্সামিনেশন। আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন হয়, আমরা অফলাইনে গিয়ে করি, অনলাইনেও থাকে। অফলাইনে যারা থাকেন এটা তাদের জন্য সুবিধা, যে আপুরা বললেন যে অফলাইনে একটু সুবিধা হয়। সুবিধা হয় মানে কি, মানে এখানে হচ্ছে বলে না যে কেসটা হচ্ছে আসলে হাতে পায়েও শিখাইতে হয় কিছু জিনিস, তো এরকম ব্যাপারটা আর কি। ওইটা আপনি সামনে গেলে আরেকটু ভালো ডেলিভারি পাবেন, আরেকটু আপনার কনফিউশন গুলো দূর হবে, কনসেপশনটা ক্লিয়ার হবে, কনফিডেন্সটা বাড়বে। তবে যারা দূরে আছেন, অনলাইনের সুবিধাটা তো এটাই, যে দেশ মানে ঢাকার বাইরে থেকেও আমি এই বেনিফিটটা নিতে পারছি। সেখানেও আপনি যোগাযোগ, আপনি কমিউনিকেট করেন, আপনি প্রশ্ন করেন, ক্লিয়ার হবেন। এক্সামিনেশন ওইখানে আমাদের ক্লিয়ার করা হয় 3টা। আমি এবারে হয়তো যেহেতু আমি আসলে অস্পির কানেকশনটা কমাই ফেলছি, আমার আমার আমি এখন এক্সাম ব্যাচেও অতটা ক্লাস নিই না, মানে রিটেনের ক্লাস আমার এখন কম। আমি র্যাপিডে ক্লাস নিই শুধু রিটেনের, অস্পিও আমি এখন কমাই ফেলছি। এই যে আপু বললেন যে অস্পিতে পায় নাই, কমাই ফেলছি। তো এই জন্য আমি হয়তো আমার এই ক্লিনিক্যাল ব্যাচে হয়তো 2টা প্রসিডিওর বা 1টা বা 2টা প্রসিডিওর রাখবো, যেটাতে আমি হয়তো আপনাদেরকে অস্পি নিয়ে একটা ওরিয়েন্টেশন দিয়ে দিব, কারণ আমি অস্পিটাও মানে অতটা ওখানে নাই এখন। আমি হয়তো এখানে আমার ব্যাচে 1টা বা 2টা প্রসিডিওর যদি আপনারা চান আমি সেটা মানে কমিউনিকেট করে দেয়া বা কিছু করে দেয়া, সেটা আমি হয়তো এখানে করে দিব। বললাম না আমি এবার একটু চেঞ্জ আছে আমার ব্যাচটাতে, তো ওইটা আমি করব। আইওইর ক্লাস তো আমাদের থাকেই, তার সাথে অস্পি, এবং এগুলো আমি অনলাইন অফলাইন মানে সেন্টারে গিয়েই আমি প্রসিডিওরের ইনস্ট্রুমেন্ট সহ নিয়ে অস্পির ওরিয়েন্টেশনটা দিয়ে দিব, সাথে আইওই এটা করব। আর হচ্ছে আম, আম, আর বাকি যেটা সেটা হচ্ছে আহ, আমরা তো বুধবার রবিবার থেকে ক্লাস শুরু করছি। সে রবিবার থেকে আমাদের একদম টপিকস ওয়াইজ ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তো ওইখানে আমাদের ইন ডিটেলস ডিসকাশন যাবে। আজকে 11টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, এখন আমরা আর না করি, কারণ ম্যাক্সিমামই তখন শোনা হবে না। যে কথাগুলো আমার খুব দরকার হিস্ট্রি থেকে শুরু করে সবকিছু, তাহলে আমরা নেক্সট ক্লাসটাতে ওইভাবে জিনিসটা শুরু করব আর কি। তাহলে আজকে যদি আপনাদের কারো কোনো পার্সোনাল কোনো কোয়ারি থাকে বা কোনো ডিমান্ড থাকে আপনারা বলতে পারেন। আর রবিবার থেকে আমাদের ক্লাস শুরু হবে। কারো কোনো কথা আছে বা কিছু বলতে চান? আপু, হুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আসলে প্রিপারেশনের আমি এমসিপিএস পাস করেছি আর কি এবার। কংগ্রেচুলেশন। হ্যাঁ হ্যাঁ, আপু আপনার আমি আসলে পরীক্ষা 2 দিন 2 দিন টানা শুধু আপনার ভিডিওগুলো শুনছি, আমি নিজেই পড়তে পারিনি হেডেকের জন্য। আমি বলছি না, মনে মনে চিন্তা করছি এখন পরীক্ষা তো মনে হয় আপুই দিচ্ছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা হিস্ট্রিটা আমি বেশি এবার শোনা হয়েছে আমার বেশি, কারণ আমার হেডেক হচ্ছিল পড়তে, এই কারণে অনেক কাজ দিচ্ছে শোনার, বারবার রিপিট শোনার কারণে আর কি। আর এমসিপিএস এর ক্লিনিক্যাল কেসগুলো তো আপনি খুব কনসাইজ করে গোছায় পড়েন, এটা খুব বেনিফিট, অনেক বেনিফিট। মানে একদম এক্সাক্ট পরীক্ষা যেভাবে ম্যাডামরা যাই এক্সাক্ট ওভাবেই আপনি আগিয়েছেন মোটামুটি। বলার চেষ্টা করছি। আর ওই হ্যাঁ, ব্যাট সাইডে গিয়ে সর্বোচ্চ আমি এদিক ওদিক তাকাই নেই যে দিস ইজ মাই প্যাশন, আমি এটা সর্বোচ্চ দিয়ে যাব এটাই। আর আমার মানে পাশ করার টার্গেট নিয়ে যায়নি যে সর্বোচ্চ দিয়ে আসবো, ম্যাথমেটিক্যাল এটাই। থ্যাংক ইউ আপু, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। আর কেউ কিছু বলতে চান বা কারো কোনো কোয়ারি বা কারো কোনো সাজেশন? আপু, আমার একটু হুম। কোয়ারি, যে র্যাপিড রিভিশনে বেঁচে এটা কি মানে এসিকিউর ব্যাপারেই থাকবে নাকি লং কোয়েশ্চেনের ব্যাপারে কোনো আইডিয়া বা কোনো ইয়ে থাকবে কিনা? আপনারা যদি চান আমি বলে দিব, কোনো অসুবিধা নাই। ওইটাও তো আমার ব্যাচ, আপনারা চাইলেই পাবেন, এটা কোনো অসুবিধা নাই। জি সেটাই, মানে এটা একসাথে দিলে ভালো যেহেতু হয় আমি আর কি। মানে আসলে রিটেনের ক্লাস অফ করে দিছি, তো তো সেহেতু আমি র্যাপিডে অবশ্যই বলে দিব, অসুবিধা নেই। জি আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়ারি? আমি চাই, এটা হচ্ছে আমার দিক থেকে একটা দাবি, আপনারা একটু মানে আমি যখন ক্লাস নিই তখন থাকবেন এবং কমিউনিকেট করবেন। প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন নেই, আপনি প্রশ্ন করবেন, নির্দ্বিধায় করবেন, কিন্তু প্লিজ আপনারা একটু ক্লাসে থাকবেন। সারাক্ষণ ওয়ান ওয়ে
যদিও আমি ক্যামেরায় আপনাদেরকে আমি দেখতে পাই না, কিন্তু তারপরেও কিছু মানুষ আমার সাথে আসে বা থাকছে, কথা বলতে অটোমেটিক ভালো লাগে। টোটালি নাই, কথা বলতে ভালো লাগে না, সত্যি কথা, মানে কেউ নাই, কার সাথে কথা বলছি কেউ শুনছে না, হয়তো পরে শুনবে, কিন্তু এই মোটিভেশনটাও তো আমাদেরও তো কষ্ট হয়। তো সেই জন্য থাকবেন, ক্লাস করবেন, কোনো প্রবলেম নির্দ্বিধায় জানাবেন, চাচ্ছেন কিছু সেটাও জানাবেন। আপনি আপনার এক্সট্রা কোনো মানে এই টপিকসটাও একটু ডিসকাস করে দেন আপু, নির্দ্বিধায় বলতে পারেন, আমি আমার মতো করে সময় করে দিয়ে দিব, বলে দিব। এটা ভেরি মাচ আমার ক্লাস, আমার গ্রুপ, আমি সবই করতে পারি এটাতে, সেই জন্য আমার একটা ফ্রিডম আছে, আপনারা চাইলেই পাবেন। আমি আজকে আর ডিলে করব না, কারণ অলরেডি 11টা বেজে গেছে, শুরু করছি দেরিতে, নাইলে আমি আরেকটু কেস ওরিয়েন্টেড ডিসকাশনটা করে দিতাম, আমরা একটা ক্লাসে এটা করে দিব। তাহলে আজকে আমরা শেষ করি, কারো তো আর কোনো কোশ্চেন নাই, তাই না? তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবার জন্য শুভকামনা, সে আমার ব্যাচে থাকুক আর না থাকুক, কোনো অসুবিধা নাই, সবার জন্য শুভকামনা, সবার জার্নি শেষ হোক। থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, গুড নাইট।